Hello everybody, thank you very much and welcome to the special class on IELTS Writing Task 1. In this class, we will focus on IELTS Writing Task 1 pie chart related question. So pie chart সম্পর্কে আপনারা সবাই জানেন, তো পাই চার্ট হচ্ছে একটা পাই চার্টের উপর ভিত্তি করে আমরা রিপোর্ট তৈরি করব এবং এটা কেমন হবে আমরা সেটা সরাসরি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে আমরা একটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখাই দিই। ঠিক আছে, তো আমরা শেয়ার করছি স্ক্রিনটা যাতে আপনাদের ক্লিয়ারলি ধারণাটা হয়ে যায়। তো এরকম থাকে, পাই চার্টের চেহারা হচ্ছে এরকম। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদেরকে পাই চার্টের চেহারা দেখাইলাম। এরকম হচ্ছে রাইটিং টাস্ক 1, উপরে এরকম লেখা থাকে যে the two pie charts below show the percentages of industry sectors contribution to the economy of Turkey in 2000 and 2016. এরকম লেখা থাকবে, অর্থাৎ নিচের দুইটা পাই চার্টস এর মাধ্যমে কি বোঝাচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে ইন্ডাস্ট্রির যে বিভিন্ন সেক্টরস আছে সেই সেক্টরস গুলোর ইকোনমির কি অবস্থা সেটা এখানে দেখাচ্ছে। এটা কোথায়, কোন দেশের? টার্কির। এবং 2000 এবং 2016 সালের যে ব্যাপারটা। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা বড় করছি যাতে আপনাদের সবারই বুঝতে সুবিধা হয়। এই ক্লাসটা দেখবেন, এরকম পাই চার্ট দেখলে আমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো এত ইজি, জাস্ট একটু টেকনিক অবলম্বন করলেই আপনারা এটাতে খুব ভালো করতে পারেন। আমি জাস্ট একটু আপনাদেরকে আপনাদের কাছে শুনতে চাচ্ছি যে আপনারা কি দেখতে শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা? আর একটু জুম করলে ভালো হবে। আর ওকে, এইবার কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন, আমরা এই ক্লাসটা আমরা কিভাবে এটা আলোচনা করব, আলোচনা করার আগে আমাদের অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে শুরু করব। এরকম একটা আপনি পেলেন, হ্যাঁ, পরীক্ষার সময়, তো কিভাবে করে শুরু করতে হবে সেটার উপরে আমাদের আজকের আলোচনা। তো এখানে একটু খেয়াল করে দেখেন, তাহলে প্রশ্নটা আবার ভালোভাবে পড়ে দেখি আমরা। the two pie charts, মানে এই যে একটা পাই চার্ট, এই যে আরেকটা পাই চার্ট, দুইটা পাই চার্ট below shows the percentages of industry sectors contribution, অর্থাৎ ইন্ডাস্ট্রির যে সেক্টরস গুলো আছে সেই সেক্টরস গুলোর কি কি অবদান ইকোনমিতে, মানে অর্থনীতিতে কি কি অবদান রয়েছে, তুর্কির অর্থনীতিতে, যে অফ টার্কি, অর্থাৎ তুর্কির অর্থনীতিতে বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টরের যে শতকরা যে তাদের যে অবদান, কোনটার কত পার্সেন্ট অবদান সেটাই এখানে আলোচনা করা হয়েছে। সেটা দুইটা সালের সাথে কম্পেয়ার করতে হবে আমাদের। 2000 সালের কি অবস্থা ছিল, 2016 সালের কি অবস্থা ছিল। যেমন আমাদের বাংলাদেশের 2010 সালে জনসংখ্যা কত ছিল, 2021 সালে এসে কত দাঁড়াইছে, এরকম আর কি আমাদের কি করতে হবে, সমীক্ষা। আগে বাংলাদেশে মাথা পিছু আয় কত ছিল, এখন মাথা পিছু আয় কত। আগে জনসংখ্যার ঘনত্ব কত ছিল, এখন জনসংখ্যার ঘনত্ব কত। মানে এরকম বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা, মানে এরকমই আর কি, যে আমরা দুইটা ইয়ারের মধ্যে তুলনা করব। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে কি, মেইন ফিচার্স, অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্যগুলো আমাদের বলতে হবে। সংবাদ শিরোনাম যেরকম প্রধান সংবাদ শিরোনামগুলো আমাদের শুরুতে বলে নিতে হয়, ঠিক এই রকম রিপোর্ট রাইটিং করতে গেলে আমাদের ইন্ট্রোডাকশনে খুব সুন্দর করে বলতে হয় যে এটা কি নিয়ে আলোচনা এবং কি বিষয়ে এখানে। যেমন এখানে যে উপরে যে প্রশ্নটা দেয়া আছে এটাই কিন্তু সংবাদ শিরোনামের মতো, অর্থাৎ এখানে দুইটা ইয়ারের মধ্যে করছে, মানে কম্পেয়ার করছে। তো রাইটিং টাস্ক 1 আর 2 এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আপনাদেরকে একটু বলে রাখছি। সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এ আপনার নাম্বার হচ্ছে 1/3 নাম্বার। টোটাল রাইটিং এর মধ্যে যদি 9 থাকে, আমি একটু বুঝাই দিচ্ছি বিষয়টা। টোটাল রাইটিংটাতে, রাইটিং সেকশনে যদি এরকম থাকে যে 9 ব্যান্ড টোটাল, তাহলে এই 9 ব্যান্ডের মধ্যে 6 ব্যান্ড হচ্ছে রাইটিং টাস্ক 2 এর, রাইটিং টাস্ক 2 এর, আর 3 হচ্ছে আপনার রাইটিং টাস্ক 1 এর। মানে এটা হচ্ছে গড়ে আর কি এরকম। আচ্ছা, ধরেন এটা আমি আরেকটু ব্যাখ্যা করে বলি তাহলে ক্লিয়ার হবে। রাইটিং টাস্ক 1 এবং 2 দুইটাতেই কিন্তু 9 ব্যান্ডেই কিন্তু আমরা কিন্তু কল্পনা করি যে একজন এক্সামিনি সে 9 এ কত পেল, এটা হচ্ছে তার রাইটিং টাস্ক 1 এও হয়, রাইটিং টাস্ক 2 তেও হয়। তো 9 এ ধরেন আপনি রাইটিং টাস্ক 2 তে পাইলেন হচ্ছে 7, আর রাইটিং টাস্ক 1 এ পাইছেন আপনি 6। তাহলে এটা আসলে নাম্বারটা যখন ওরা কাউন্ট করে তখন এরকম করে যে এই 7 রাখে, 7 কে ওরা 2 দিয়ে গুণ করে, 7 কে ওরা 2 দিয়ে গুণ করে হয়ে যাবে কত, 14।
আর এই 6 যদি পান কেউ রাইটিং টাস্ক 1 এ, তাহলে 6 গুণন 1 হবে, কারণ ওই যে বলছিল যে 2/3, তাহলে 6 আর হচ্ছে 14 কত হলো 20। তো যদি 20 হয় এরকম, তাহলে এই 20 রে যদি আমরা এখন 3 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে কত 3 7 21, তাহলে 6.75 হবে আর কি। ঠিক আছে, 6.75 হবে, তখন অটোমেটিকলি সেটা কি হয়ে যাবে 7 হয়ে যাবে। 6.75 পাইলে কি হবে 7 হয়ে যাবে। তো 20, কিন্তু যদি আপনি আরেকটু ভালো করতেন তাহলে কিন্তু আপনার এখানে 21 হয়ে যেত। এখানে যদি কেউ যদি 7.5 পায় তাহলে কত হবে 7.5, তাহলে হয়তো 15, তাহলে 15 আর 6 হয়তো 21, তাহলে একদম সরাসরি 7 হয়ে যেত। তো মূল কথা যেটা সেটা হচ্ছে টাস্ক 1 এর গুরুত্বটা একটু তুলনামূলক কম, টাস্ক 2 এর গুরুত্বটা একটু বেশি, কিন্তু এর মানে এই না যে টাস্ক 1 এ আমি গুরুত্ব দিব না। টাস্ক 1 যদি কেউ ভালো রেজাল্ট করতে না পারে, কারণ এখানে 20 মিনিটের মধ্যে এই পরীক্ষাটা, এটা গণনা করতে হবে 20 মিনিটের মধ্যে, 20 থেকে 25 মিনিট, এর বেশি নেওয়া যাবে না। তো এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের যেটা করতে হবে ফলো দ্য রুলস। এখানে বলছে যে রাইট, হ্যাঁ এখানে বলছে যে এই আলোচনা করা হয়েছে, বলছে সামারাইজ দ্য ইনফরমেশন। তার মানে এই যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে কি করতে হবে সামারি করতে হবে। এবং এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে রিপোর্ট করতে হবে, সামারাইজ ইনফরমেশন করতে হবে, এবং মেইন ফিচার গুলো আলোচনা করতে হবে, এবং মেক কম্পারিজন। কম্পারিজন মানে হচ্ছে কি কম্পেয়ার করা, মানে হচ্ছে তুলনা করা, এক দেশের সাথে আরেক দেশের সাথে তুলনা করি আমরা যেরকম, ঠিক আছে একটা ইনফরমেশনের সঙ্গে আরেকটা ইনফরমেশন তুলনা করা। যেমন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটু খেয়াল করে দেখেন, জাস্ট এটা বোঝার স্বার্থে আমরা আলোচনা করতেছি। এটা হচ্ছে রাফ ডিসকাশন। এখানে দেখেন এই এগ্রিকালচার কত পার্সেন্ট 24%, 2000 সালে কত ছিল 24%, 2010 সালে কত হয়েছে 14%, তাহলে এটা কত কম। আমরা বলবো যে এগ্রিকালচারাল সেক্টর কি বলবো কন্ট্রিবিউশন ফ্রম এগ্রিকালচারাল সেক্টর ওয়াজ ডিক্রিজ টু 14, অর্থাৎ 24 থেকে 14 তে নেমে গেছে, 10% ডিক্রিজ হয়েছে। তাহলে এটাই হলো তুলনা। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে দেখেন এই যে কনস্ট্রাকশনে এখানে কত পার্সেন্ট দেওয়া আছে 3%, আর এখানে কত দেওয়া আছে 10%। তাহলে একটু খেয়াল করে দেখেন, একটা জায়গায় 3% দেওয়া আছে, আরেকটা জায়গায় কত পার্সেন্ট দেওয়া আছে 10% দেওয়া আছে, তাহলে এটা থেকে এটা 3 গুণ বেশি না। এই যে প্রথম বছর 2000 সালে যেটা ছিল 3% ছিল, তাহলে 3 এর থেকে যদি 10 চলে আসে, তাহলে এটা কয় গুণ বেশি 3 গুণের থেকেও বেশি। এটাই হচ্ছে কম্পেয়ার। আমি যদি বলি যে রহিমের কাছে 10 টাকা আছে, করিমের কাছে রহিমের থেকে ডাবল টাকা আছে, তার মানে কি, তার মানে ওর কাছে 20 টাকা আছে। রহিমের কাছে 20 টাকা আছে, করিমের কাছে ডাবল আছে, তার মানে হচ্ছে কত 40 টাকা আছে। সবসময় মুখ ফুটে বলার দরকার নাই যে যে আমার কাছে 40 টাকা আছে। একজনের কাছে 20 টাকা আছে, আরেকজনের কাছে কত আছে ডাবল আছে, ডাবল মানেই কত 20, এরকম বুঝতে হবে। এটা হলো কম্পেয়ার করা। তারপরে দেখেন আরেকটা দেখেন, এখানে দেখেন এই যে এটা 17%, হেলথ কেয়ার এন্ড এডুকেশন 17%, আবার এখানেও দেখেন হেলথ কেয়ার এন্ড এডুকেশন কত পার্সেন্ট 17%, তার মানে সেম রয়ে গেছে, তার মানে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এটাই আপনি বলবেন যে হেলথ কেয়ার এন্ড এডুকেশন ইজ সিমিলার। সিমিলার মানে কি সিমিলার টু দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আগের বছরের মতোই সিমিলার রয়েছে, এটার কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা এরপরে দেখেন এই যে এটা ম্যানুফ্যাকচার কত পার্সেন্ট, ম্যানুফ্যাকচারিং 12%, আর এখানে ম্যানুফ্যাকচারিং কত পার্সেন্ট 8%। আচ্ছা এখন কথা হলো আপনারা কিন্তু এখানে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তা আমরা যখন ক্লাস 6 7 8 9 বা কলেজে পড়তাম তখন আমরা কি করতাম একসাথে লাইন বাই লাইন বর্ণনা করতাম যে in 2000 agriculture was 24% and construction was 3% and manufacture was 8% and trade and utility was 14%। এভাবে কিন্তু লাইন বাই লাইন কিন্তু লেখা যাবে না, সিরিয়াল আপনি একটার পর একটা বলতে পারবেন না, এরকম সিরিয়াল করা যাবে না। যদি আপনি লিস্ট করে বলেন তাহলে আপনি মার্ক পাবেন না। আপনাকে করতে হবে কি কম্পেয়ার করতে হবে এই সালের সাথে। এখানে বলতে হবে যে কনস্ট্রাকশন 3% ছিল 2000 সালে, সেটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে সেটা 3 গুণ বেড়ে গেছে, more than threefold increase in the year 2016 and it increased to 10%, which is a 1/10, যেটা 10 ভাগের 1 ভাগ এরকম। আচ্ছা সঞ্জিদা কি কোনো কোয়েশ্চেন করবা? জি ভাইয়া। জি, আচ্ছা ভাইয়া, এগুলা পাই চার্টে যে ইনস্ট্রুমেন্ট গুলা আছে বা যেগুলা আছে যে এগ্রিকালচার কনস্ট্রাকশন সবগুলাই তো আমি একটা ইউটিউবে ভিডিওতে দেখছিলাম যে সবগুলাই নাকি বর্ণনা করা যাবে না, তাহলে নাকি ব্যান্ড কমে যাবে। হ্যাঁ কথা সত্য।
কারণ তোমাকে এখানে বলছে যে সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, তোমার সব বর্ণনা করা যাবে না, তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখন কিভাবে সিলেক্ট করবা এটা নিয়ে আমি এখন আলোচনা করব। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। তো তোমার কোয়েশ্চেনটা তাহলে কিভাবে আমরা কোন জিনিসগুলো বাদ দিব, কোনগুলো আমরা রাফলি আলোচনা করব, কোনগুলোকে আমরা আলোচনায় নিয়ে আসব, এটা আমাদের এখন আলোচনার বিষয়। তো এটা খুবই ইজি মেথড আছে আমার কাছে, যে মেথডটার মাধ্যমে পৃথিবীর সব পাই চার্ট ইজি হয়ে যাবে। তো সেটাই আই এম গোইং টু ডিসকাস নাও। তাহলে দেখো, তাহলে দেখো কত ক্লিয়ারলি আমরা এটা শেয়ার করতেছি। জাস্ট অনেক ইজি হয়ে যাবে এখন। আচ্ছা, এই তো আমরা শেয়ার করতেছি। আমরা কি করব, কয়টা প্যারাগ্রাফ লিখতে হবে? টোটাল 4টা প্যারাগ্রাফ হবে। আমি আবারও বলছি, কয়টা প্যারাগ্রাফ? টোটাল 4টা প্যারাগ্রাফ। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন হয়, আর দুইটা হচ্ছে বডি প্যারাগ্রাফ হয়। সাধারণত সব এসএতে এবং আইএলটিএস রাইটিং টাস্ক 1 রিপোর্ট রাইটিং এ সব ক্ষেত্রেই 4টা প্যারাগ্রাফ হবে। একটা হবে ইন্ট্রোডাকশন, আরেকটা হচ্ছে বিপি1, এরপরে হবে বিপি2, এরপর লাস্টে হবে কনক্লুশন। মনে রাখতে হবে কনক্লুশন ইন্ট্রোডাকশন এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। মাঝখানের যে বিপি1 বিপি2 সেটাও ইম্পর্টেন্ট এবং সমান ইম্পর্টেন্ট। আমি উদাহরণ দিয়েছিলাম, আমি বলছিলাম যে বার্গারের মধ্যে এরকম লেয়ার থাকে, 4টা লেয়ার থাকে। এর উপর একটা লেয়ার থাকে, মাঝখানে হলো যে থাকে হচ্ছে যে এই মুরগির মাংস থাকে বা চিকেন থাকে, আর উপরে ভেজিটেবল থাকে বা রুটি দিয়ে প্রলেপ দেওয়া থাকে বা সস টস দেওয়া থাকে এদিক দিয়ে। হ্যাঁ, আর যদি কেউ বলে যে স্যার আমি ভিতরে ভালোভাবে লিখি নাই, আমি শুধু ইন্ট্রোডাকশনটা ভালোভাবে লিখছি, তাহলে কিন্তু এক্সামিনার ইমপ্রেস করতে হবে আপনাকে পুরা রাইটিং টাস্ক 1 দিয়া। অর্থাৎ বডি প্যারাগ্রাফে সুন্দর লিখতে হবে, বডি প্যারাগ্রাফ 2 তেও 1 এও, এবং হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন। কারণ শুধু রুটি দিয়ে কেউ কিন্তু খাবে না, ভিতরে কিন্তু মাংস থাকতে হবে, নাহলে কিন্তু কেউ কিন্তু স্যান্ডউইচ খাবে না, ফালাই দিবে। তো কিভাবে কোন টেকনিকে আমরা কিভাবে শুরুটা করব, এই শুরুটা ইম্পর্টেন্ট। আইএলটিএস রাইটিং এ শুরু করাটা ইম্পর্টেন্ট। যে মেইন ফিচারটা যে আমাদের আলাদা করতে হবে, এটাই আমাদের বুঝতে হবে। আইএলটিএস এর রাইটিং এ লেখার আগে চিন্তাটাই ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন সবসময় যেটা করবেন, আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ 3 থেকে 4 মিনিট সময় আমরা খরচ করব শুধু চিন্তা করার জন্য। এখন কিভাবে চিন্তা করতে হয় সেই বিষয়টা আমরা আলোচনা করব। চিন্তা করতে পারলে লেখা কোনো ব্যাপারই না, একদম ইজি হবে। আপনি যদি ফোকাস ঠিক রাখতে পারেন কোথায় বলটা আপনি মারবেন, তাহলে আপনি কিন্তু আগে থেকে ফোকাস ঠিক রাখলে আপনার গুলিটা সঠিক জায়গায় লাগবে। তাহলে এবার দেখি আমরা যেটা করব, আলোচনা করার সময় আমরা প্রথমে আইডেন্টিফাই করব, মানে সামারাইজ করব। সামারাইজ কিভাবে করব? বাই সিলেক্টিং। তাহলে সিলেক্ট কিভাবে করব এটা এখন আমরা কথা বলবো। সিলেক্টটা করতে হবে এইভাবে, জাস্ট খেয়াল করে দেখেন। প্রথমেই আমরা দেখেন তো কোন জিনিসগুলো, মানে কোন অবদানগুলো আগের থেকে কমছে, কোনগুলা আগের থেকে কমে গেছে, কোনগুলা মানে যেগুলো কমে যায় সেগুলো বলা হয় ডাউন, যেগুলো কমে যায় সেগুলোকে বলা হয় কি? ডাউনওয়ার্ড। আর যেগুলো বেড়ে যায় সেগুলোকে বলা হয় আপওয়ার্ড। তাহলে দেখেন তো এই যে এগ্রিকালচারটা কি, এটা কি ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? কম্পেয়ার করতেছি আমরা, দেখেন খুব ইজি হয়ে যাবে, জাস্ট বোঝার জন্য আমরা আলোচনা করতেছি। দেখেন এগ্রিকালচারটা আগে ছিল বেশি, 24% ছিল, হ্যাঁ, প্রায় 4 ভাগের 1 ভাগ, মানে এটা হলো কোয়ার্টার। আমরা বলবো যে কোয়ার্টার, অলমোস্ট কোয়ার্টার ছিল অবদান ছিল কার? এগ্রিকালচারের ছিল। খুবই ভালো একটা অবদান, ভালো একটা ক্ষেত্র ছিল, কিন্তু সেটা কমে গেছে। কত পার্সেন্টে কমে গেছে? 14%-এ। তাহলে যেটা কমে যায় সেটা আমরা কি লিখবো? ডাউনওয়ার্ড। তাহলে আমরা যেটা কমে যাবে সেটা যেটা কমে যাবে সেটা লিখবো ডি। আচ্ছা, তাহলে দেখেন তো কনস্ট্রাকশন, এটা কি কমছে না বাড়ছে? বাড়ছে, 10% হয়ে গেছে। তাহলে এটা লিখবো আমরা ইউ। ইউ মানে হচ্ছে কি? আপ। আচ্ছা, ম্যানুফ্যাকচার, এটা কি কমে গেছে না বেড়ে গেছে? বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে লিখবো আপ, মানে ইউ লিখবেন সংক্ষেপে। এটা কিন্তু আমি আপনাকে বোঝাচ্ছি কারণে একটু সময় নিয়ে বোঝাচ্ছি, কিন্তু এটা যখন আপনি একবার বুঝে ফেলবেন জিনিসটা না, তখন আপনি গ্যাট শুধু কি করবেন? ইউ আর ডি লিখে ফেলবেন। যখন আলোচনা করবেন তখন ওই জিনিসগুলো আগে আলোচনা করবেন, মানে একই জাতীয় জিনিস একসাথে আলোচনা করতে হয়। আমি পরে ব্যাখ্যা দিচ্ছি, বুঝবেন তাহলে। ট্রেড ইউটিলিটিসটা কি বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে আপটা, আচ্ছা আপটা যেটা হয়েছে, যে আপটা এটা হলো স্লাইটলি আপ হয়েছে, হ্যাঁ। তাহলে এই জন্য আমরা একটা সংখ্যায় লেখা দেব এখানে যে স্লাইট ইনক্রিজ। স্লাইট মানে সামান্য বাড়ছে, স্লাইট। আচ্ছা, এরপর দেখেন 17 নাম্বার যেটা ছিল, 17% যেটা ছিল, এটা কি সেম রয়ে গেছে? কনস্ট্যান্ট। এটা আমরা বলবো এটা স্টেবল। এক্স্যাক্টলি, কনস্ট্যান্ট বা আমরা বলবো স্টেবল। আচ্ছা, এরপর দেখেন বিজনেস আদার, এটা কত পার্সেন্ট ছিল? 5% ছিল, তো বেড়ে গিয়ে হয়ে যায় 3%। তার মানে কি হলো? বাড়ছে। তাহলে যেহেতু বাড়ছে যেহেতু, তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট। আর তাহলে এটা হবে কি? আপওয়ার্ড। লেজারটা কি কমছে না বাড়ছে?
কমছে, তাহলে ডাউন। আর গভর্নমেন্ট সেক্টরটা দেখেন কি হয়েছে, কমছে নাকি বাড়ছে? কমছে। কমছে। তাহলে দেখেন তো ডি কয়টা আর ইউ কয়টা? ডি হচ্ছে 3টা আর ইউ হচ্ছে হ্যাঁ, আর 4টা। ইউ হচ্ছে 4টা। তাহলে 3 আর 4 7, আর একটা হচ্ছে যে কনস্ট্যান্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে যে তাহলে সব থেকে বেশি কোনগুলো, ইউ বেশি না ডি বেশি? ইউ। যদি স্যার, ইউ ইউ বেশি বেশি। হয় তাহলে আমরা ইউটা আগে আলোচনা করব। যদি ইউ বেশি হয় ও তাহলে ইউর প্যারাগ্রাফটা আমরা আগে আলোচনা করব। তাহলে ইউ মানে হলো কি ডাউনওয়ার্ড, আপওয়ার্ড। ইউ মানে কি আপওয়ার্ড। এবার আমরা দেখেন, আমরা আলোচনাটা যখন করব তখন দেখেন, তাহলে আমরা বলি যেগুলো হচ্ছে যে আমরা আলোচনা করলাম যে কি, যেগুলো চালাক ছাত্র সেগুলো আমরা এক করলাম। যেমন আমাদের যেমন যে যখন আপনি কলেজে পড়তেন, ভালো কলেজগুলো তো শহরের সাধারণত এরকম হয় যে সেকশন এ থাকে, সেকশন বি থাকে। যারা হচ্ছে যে সুপার ট্যালেন্টেড, যাদের এক্সেলেন্ট, যাদের গোল্ডেন প্লাস ধরে তাদেরকে একটা আলাদাভাবে ক্লাস নেয়। যারা হচ্ছে এ প্লাস, নরমাল এ প্লাস, তাদের জন্য একটা ক্লাস নেয়। তো একটা এক্সক্লুসিভ কোচিং হয়। যেমন যারা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন, যেমন আমি ইউসিসি তে এক সময় ক্লাস করেছিলাম। ইউসিসি তে স্পেশাল ব্যাচ। তখন ইউসিসি একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট থাকে, হ্যাঁ, আইসিসি মানে আইসিইউর মতো আর কি। হাসপাতালে যেমন আইসিইউ থাকে, ওটা হলো ইন্টেনসিভ কেয়ার ব্যাচ বলে, এটা স্পেশাল ইন্টেনসিভ কেয়ার। তো আমি কখনোই ইন্টেনসিভ কেয়ারের ছাত্র ছিলাম না, কিন্তু যারা ইন্টেনসিভ কেয়ার ছাত্র ছিল তারা ভার্সিটি থেকেও চান্স পায়নি, আমার পরিচিত যারা আছে। এটা আমি নিজেকে মানে বিশ্বাস করতে পারি না। I was not a student from intensive care of UCC, but I got chances in most of the universities in Bangladesh. However, some of my friends who were in intensive care, but they did not get chance in a single university. They were student of national university. তারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করছে, কিন্তু তারা ইউনিভার্সিটি চান্সই পায় নাই। তো এটা আসলে নির্ভর করে হচ্ছে যে আপনি ইন্টেনসিভ কেয়ারে যদি নাও থাকেন না, তাহলে আপনার মধ্যে একটা তাকিদ থাকবে যে আমি তো ইন্টেনসিভে চান্স পাই নাই, হায় হায় আমার তো ভালো করতে হবে। শেষ ভালো যা, পাটোয়ারি, সব ভালো যা। হ্যাঁ ওইটা হালিম পাটোয়ারির একটা চাল, ইন্টেন্সিভ বলে কিছু না। হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তো ওইটা ওই হালিম পাটোয়ারি স্যার যেটা ওটা করে, ওটা ঠিক আছে তারা। তো হালিম পাটোয়ারি তো করে না, এটা করে হলো কামাল পাটোয়ারি, হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, কামাল পাটোয়ারি। হালিম পাটোয়ারি এইসব নিয়ে এত চিন্তা করে না, হ্যাঁ সিনিয়র, হ্যাঁ হচ্ছে যে ছোট ভাই বেশি এটা দেখভাল করে আর কি। তো যাই হোক, তাহলে আমরা কি করলাম, আলাদা করলাম ইনফরমেশন গুলো, কি করলাম আমরা সিলেক্ট করলাম, আমরা সামারাইজ করলাম। তাহলে সামারিটা কি আসলো? সামারিটা হলো এরকম যে এগ্রিকালচার, লেজার, আর কোনটা ডাউনওয়ার্ড, ডাউন তো আমরা করছিলাম ডি, এই যে গভর্নমেন্ট কি ডাউনওয়ার্ড। তাহলে 3টা হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে আমাদের সামারিটা কি আসলো, যে 3টা সেক্টরের অবদান আস্তে আস্তে দিনকে দিন কমে গেছে, 2016 সালে এসে কি হয়ে গেছে, কমে গেছে। আর বাকি যে 4টা সেগুলো কি হয়ে গেছে, বেড়ে গেছে। আর একটার মধ্যে কোনো উন্নতি হয়নি। এটা হলো সামারি। ক্লিয়ার সবার সামারিটা? এবার দেখেন, আমরা সামারি যেহেতু আমরা বললাম এটা সংবাদ শিরোনাম, সংবাদ শিরোনাম আমরা বলে দিয়েছি যে এগ্রিকালচার, গভর্নমেন্ট, লেজারের অবদান দিনকে দিন কমে গেছে এবং 2016 সালে এসে সেটা অনেক কমে গেছে। অপরপক্ষে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচার, ইউটিলিটিস এবং ফাইন্যান্স, বিজনেস, আদার্স থেকে উন্নতি বেড়ে গেছে এবং এইসব জায়গা থেকে অবদান, তুর্কির অর্থনীতিতে অবদান বেড়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে হেলথ কেয়ার এন্ড এডুকেশনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। মজার ব্যাপার এখানে বলতে হয়, মজার ব্যাপার হচ্ছে যে ব্যতিক্রমী ব্যাপার হচ্ছে যে এটা কোনো পরিবর্তন হয় নাই। এখন আমি যে সামারিটা করলাম, এই সামারিটাই কয় রকমের ইনফরমেশন, একটা হচ্ছে ডাউনওয়ার্ডের ইনফরমেশন, একটা বেড়ে যাওয়ার ইনফরমেশন, একটা হচ্ছে কমে যাওয়ার ইনফরমেশন, ইনক্রিজ ডিক্রিজ এরকম, আর একটা হচ্ছে না কমে যাওয়া, না বাড়ছে না কমছে। তার মানে 3 রকমের কথা। এখানে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে 3টা, কিন্তু না, 3টা লেখার কোনো প্রয়োজন নাই, 2টা। কারণ এই যে কনস্ট্যান্টের তো মাত্র একটা কথা, ওই একটা কথা কি করবো আমরা সমানভাবে 2টা প্যারাগ্রাফ লিখবো। ইনক্রিজ যেহেতু বেশি, ইউটা দিয়ে আমরা আগে লিখবো, আর ডিক্রিজ যেহেতু কম, ওই কমেরটার মধ্যে কি করবো আমরা একটা পয়েন্ট আমরা ঢুকাই দেবো, সেটা হলো কনস্ট্যান্টেরটা। অর্থাৎ ইন্ট্রোডাকশনের পরে আমরা কি করব, 2 জাতীয় ইনফরমেশন 2টা প্যারাগ্রাফে লিখবো, লাস্টে আমরা কনক্লুশন লিখবো। অ্যাকচুয়ালি এটা কনক্লুশন বলে না, বলে ওভারভিউ। আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ ওভারভিউ বলে, এটাকে কনক্লুশন বলা ঠিক হবে না, ঠিক আছে? এটা কোনো সিদ্ধান্ত না যে কনক্লুশন। ওভারভিউ মানে যা আলোচনা করছেন সেটারই আবার একটু সংক্ষেপে বর্ণনা করা। এবার আমরা আসুন দেখি কিভাবে এটা আমরা একটা করতে পারি। এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে এই পেজটা, তাহলে সুবিধা হবে যে আমি কিভাবে সেপারেট করলাম।
আর আলোচনা করব কিভাবে দেখেন। আপনি আলাদাভাবে কি করবেন, এই যে গভর্নমেন্ট লেজার আর হচ্ছে এগ্রিকালচার, এই তিনটা আলাদাভাবে লিখে রাখবেন। আপনার প্রয়োজনে প্রশ্নের কোণার মধ্যে লিখে রাখবেন এরকম যে এই যে এগ্রিকালচার, গভর্নমেন্ট এবং লেজার, এরকম এজিএল লিখবেন ডি। তাহলে আপনার বারবার প্রশ্নের দিকে তাকাইতে হবে না যে কোনগুলো কমছে কোনগুলো বাড়ছে, বারবার আর দেখতে হবে না। মাঝখানে প্রশ্নের মধ্যে একটু টুকে ফেলবেন, একটু লিখে রাখবেন। এজিএল হচ্ছে কি এগ্রিকালচার, গভর্নমেন্ট এন্ড লেজার। এবার তাহলে আমরা কি করব, আমরা ইউ যেগুলো সেগুলো আলোচনা করব। আলোচনা করার সময় আমরা খেয়াল রাখবো যে যেমন কনস্ট্রাকশনটা কি, এটা 3 গুণ বাড়ছে, তার মানে এখানে কম্পেয়ারটা হয়ে গেল। তাহলে কম্পেয়ারটা কিভাবে করব, 3 গুণ বেড়ে গেছে, কনস্ট্রাকশন কত গুণ বাড়ছে 3 গুণ। তাহলে আমরা এখানে এই যে এটা হলো কনস্ট্রাকশনের সাথে কত বাড়ছে, 3 গুণ বাড়ছে। তাহলে আপনি যদি সিম্পলি বলেন যে কনস্ট্রাকশন বেড়ে গেছে, তাহলে কিন্তু কনস্ট্রাকশনের অবদান বেড়ে গেছে। কত পার্সেন্ট বাড়ছে, 10% বাড়ছে, কারণ 10% বেড়ে গিয়ে 10% হয়ে গেছে। শুধু এইটুকু বললে হবে না, কম্পেয়ার করতে হবে যে 3 গুণ বেড়ে গেছে। যদি 3 গুণ বাড়ছে এই কথা না বলেন তাহলে মার্ক পাবেন না, 7 পাবেন না তাহলে। আর এইটা তারপরে দেখেন বেড়ে যাওয়ার আরেকটা কথা হচ্ছে ম্যানুফ্যাকচার কত পার্সেন্ট বাড়ছে, 4% বাড়ছে। তাহলে আপনি ওখানে বলবেন কি যে ম্যানুফ্যাকচার ওয়াজ 8% ইন দ্য ইয়ার 2000 বাট ইট ওয়াজ ইনক্রিজ টু 12% ইন দ্য ইয়ার 2016। আচ্ছা এখানে কি সবকিছু কি পাস্ট টেন্সে হবে না, বিষয়টা মাথায় রাখতে হবে। টেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট। সবকিছু কি হবে, পাস্ট টেন্স হবে, কোনো প্রেজেন্ট টেন্সে লেখা যাবে না, সব সময় অতীতকালে লিখতে হবে যে ইট ওয়াজ ইনক্রিজ, ডিক্রিজড। তারপরে দেখেন এই যে আরেকটা ইউ বলতেছি যে ট্রেড, ইউটিলিটিজ এন্ড ট্রান্সপোর্টেশন। আচ্ছা ট্রেড, ইউটিলিটি এন্ড ট্রান্সপোর্টেশন এটা কত পার্সেন্ট বাড়ছে, 2%, তাহলে সামান্য বাড়ছে, তাহলে কি স্লাইট ইনক্রিজ। তাহলে আমরা বলবো যে দেয়ার ওয়াজ এ স্লাইট ইনক্রিজ ইন ট্রেড, ইউটিলিটিজ এন্ড ট্রান্সপোর্টেশন। দেয়ার ওয়াজ এ স্লাইট ইনক্রিজ ইন ট্রেড, ইউটিলিটিজ এন্ড ট্রান্সপোর্টেশন and it was increased from 14 to 16%, এটা লিখতে হবে। আচ্ছা তাহলে আমরা কি করব, ইউ যেগুলো ইনক্রিজ হয়েছে, যেগুলো আপওয়ার্ড, সেগুলো আমরা আলাদা করে রাখবো। যেমন সিএমটিএফ, এটার মানে হচ্ছে ইউ মানে বেড়ে যাওয়া, আপওয়ার্ড। সি দিয়ে বোঝাচ্ছি কনস্ট্রাকশন, এম দিয়ে বোঝাচ্ছি হলো ম্যানুফ্যাকচার, আর টি দিয়ে হলো ট্রেড, আর এফ দিয়ে হচ্ছে ফাইন্যান্স। জাস্ট এটা আমরা কেন মনে রাখবো, যাতে প্রশ্নের মধ্যে একটু হালকা লিখে রাখবো, যাতে কোনোভাবে ভুল না হয়। এখন আপনি ধরেন আপনি যদি বলেন একটা লিখেন আর একটা, তাহলে তো হবে না, ভুল করা যাবে না। কনস্ট্রাকশন লিখতে গিয়ে ভুলে ম্যানুফ্যাকচার লিখে তাহলে কিন্তু একেবারে ভুল হয়ে যাবে, রিপোর্টটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনি ধরেন ওষুধ যদি 1 চামচের জায়গায় 2 চামচ খান তাহলে কি হবে, হবে না কিন্তু। 1 ইঞ্চি ব্রেক, আমরা যখন গাড়ি চালাই তখন আমরা কি করি, ব্রেকটা যদি 1 সেকেন্ড পরে ধরি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেকেন্ডের ব্যাপার, অ্যাক্সিডেন্ট হওয়া জীবন মৃত্যুর প্রশ্ন। তো এই রাইটিং টাস্ক 1 এ যদি আপনি যদি ম্যানুফ্যাকচারের জায়গায় কনস্ট্রাকশন নাম্বার আসবে না। আচ্ছা এবার দেখেন তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা হলো বাতাস লাগে না মনে হয়, একটু করে দাও এদিকে। স্যার এখানে যে পরিমাণে বাড়তেছে আর কমতেছে, তাহলে এত সিনোনিম কোথায় পাবো না আমরা? না এক শব্দই বারবার ইউজ করব? এক শব্দ বারবার ইউজ করতে হবে না, এটা তুমি তো আইএলটিএস এর কোর্স করছো, তোমার তো এটা জানার কথা। তোমার তো এরকম ধরনের প্রশ্ন তোমার কাছে এক্সপেক্ট করি নাই আমি। তুমি তো অন্য জায়গায় কোচিং করছো। তোমাকে আমি একটু সংক্ষেপে বলি যে এটার উপরে যে লিস্ট আছে, আমরা আজকে জাস্ট নিয়মটা ফলো করতেছি, এরপরে তো লিস্ট দিয়ে দিব। যেমন কমে যাওয়া ইংলিশ কি, মিনিমাইজ হয়ে যাওয়া, রিডিউস হয়ে যাওয়া, ডিক্রিজড হয়ে যাওয়া, ডিমিনিশ হয়ে যাওয়া, ডিম হয়ে যাওয়া, ডিপ হয়ে যাওয়া, বলে ডেক্লাইন হয়ে যাওয়া, এগুলা অনেকগুলো প্রতিশব্দ আছে। আমাদের এখানে এমন না যে আমার 1000 বাক্য লিখতে হবে, আমাদের 3টা কথার জন্য 3টা বাক্য লিখতে হবে, রাইট? 3টা ইনফরমেশন আমরা 3 বাক্যে লিখবো। একটাতে লিখবো ডিক্রিজ, আরেকটার মধ্যে লিখবো ডেক্লাইন, আরেকটার মধ্যে আমরা লিখবো কি যে ওই ডিমিনিশ গো ডাউন। হ্যাঁ গো ডাউন মানে হচ্ছে কি নিচে চলে যাওয়া, গো ডাউন, গো আপ। তারপর আরেকটা বলা যায় গ্রু আপ, এরকম অনেক কিছু বলা যায়। তো এগুলোর লিস্ট আছে, এগুলোর লিস্ট তুমি লিস্ট পাবা, আমি এগুলোর লিস্ট দিয়ে দিব। আর আমরা আলোচনা যখন করব তখন তো আমরা ওই যে তুমি বললা যে কোথায় পাবো আমরা, তাহলে আমরা যখন আমরা লিখবো তখন তো আমরা একই শব্দ ইউজ করব না। তাহলে আমরা এটা পুরোটা পড়ি, এটা যখন আমরা কমপ্লিট করব তখন তুমি দেখবা যে আমরা ভিন্ন ভিন্ন শব্দ ইউজ করেছি। তখন তোমার অটোমেটিক্যালি মনে হবে যে স্যার কোনগুলো ইউজ করছিল, ওগুলো তুমি তখন নিয়ে নিবা। আমি বেশি লিস্ট দিই না, কারণ কি জানো, বেশি লিস্ট দিলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, ব্রেনে চাপ পড়বে। এই জন্য যেগুলো প্রয়োজন, যেমন পাই চার্ট পড়তে গেলে আমাদের কোন কোন শব্দগুলো দরকার, সেগুলো তো এটা পড়তে গেলে তো আমরা পেয়ে যাব। আমরা তো এটা এখনো সলভ করি নাই,
এখন তোমরা আই এম গোইং টু সলভ দিস। এখন যদি সলভ করি তাহলে তো সব দেখতেই পারবা যে কি কি শব্দ আমি ইউজ করেছিলাম। বুঝতে পারছো সাজিদ? জি স্যার। আচ্ছা এবার তাহলে আমরা কি করব, আলোচনা করব। ওকে, এবার হচ্ছে মেইন আলোচনা। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটাকে আমরা প্যারাফ্রেজ করব, মানে স্টেটমেন্টটাকে আমরা প্যারাফ্রেজ করব। কোনো অবস্থাতেই আমাদের কি করা যাবে না, আমাদের ওই সেম ওয়ার্ড লেখা যাবে না, কপি করা যাবে না। যেমন উপরে যে লেখা আছে যে ইন্ট্রোডাকশনটা আমরা যখন লিখবো তখন আমরা অবশ্যই ইন্ট্রোডাকশনে যে উপরে যে লাইনটা লেখা আছে এই লাইনটাকে আমরা কি করব, মেইন অর্থটা ঠিক রাখবো, সঠিক যে শব্দের অর্থগুলো সেটাকে ঠিক রাখবো, রেখে আমরা কি করব ভিন্ন ভিন্ন অর্থ ইউজ করব। যেমন আমরা একটু বলি, ফার্স্ট যে কাজটা আমাদের শুরু যখন করব আমরা ইন্ট্রোডাকশনটা, তখন আমাদের যে ফার্স্ট কাজটা হবে সেটা হলো এখানে হবে যে দা টু পাই চার্টস। আচ্ছা, পাই চার্টস বিলো মানে হচ্ছে নিচের যে পাই চার্ট, তাহলে নিচে মানে হলো ফলোইং, নিচে মানে হচ্ছে কি ফলোইং পাই চার্ট মানে হলো নিচের নিম্ন উল্লেখিত মানে ফলোইং। আমরা বিলো কথাটা আর লিখবো না, এটা হলো আমাদেরকে ইনস্ট্রাকশন দিছে এক্সামিনার যে বিলো মানে নিচে। এখন তুমি যেটা লিখবা সেটা তো নিচে এই পাঁচাটা দেওয়া আছে, কিন্তু তুমি যখন পরীক্ষা খাতায় যখন লিখবা তখন সেখানে তো আর নিচে থাকবে না, এজন্য ফলোইংটা লেখা বা বিলো লেখার কোনো প্রয়োজন নাই। তো শো, এই যে শো বিলো, শো দা পার্সেন্টেজ। শো মানে কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, পার্সেন্টেজ গুলো দেখাচ্ছে বা এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে বলি দা টু পাই চার্ট ডেসক্রাইবস দা বা শেয়ারস ইনফরমেশন বা গিভস ইনফরমেশন বা প্রোভাইডস ইনফরমেশন অফ পার্সেন্টেজ মানে কি রেশিও, পার্সেন্টেজ মানে কি রেশিও রেট, তারপর হচ্ছে যে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি এরকম বোঝাবে। পার্সেন্টেজ মানে হচ্ছে রেশিও, পার্সেন্টেজ মানে হচ্ছে কি রেট, এরকম বোঝায়। এখন আমরা কি করব, এই যে ইন্ডাস্ট্রি সেক্টরস এর কন্ট্রিবিউশন, আমরা যদি বলি হাউ ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউটেড, হাউ ডিফারেন্ট সেক্টর, আমরা বলি না ডিফারেন্ট সেক্টরস কন্ট্রিবিউটেড, হাউ ডিফারেন্ট ফিল্ড মানে হচ্ছে কি ক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্র থেকে কিভাবে ইকোনমিক মানে অর্থনীতির উন্নতি কিভাবে হয়েছে। এর বলছে ইন 2000 আর লেখছে ইন 2000 এন্ড 2016। আমরা কি করব, একটু হালকা বাড়ায় লিখবো, বলবো ইন দা ইয়ার 2000, ইন দা ইয়ার 2016 এরকম লিখবো, মানে একটু আমরা চেঞ্জ করবো, এইটার ভাষাটা আমরা চেঞ্জ করবো। যেমন ভোকাবুলারি ভাইয়া বাদ দিব, বিটুইন লেখা যাবে না? বিটুইন লেখা যাবে, এন্ড যদি থাকে তাহলে আমরা বিটুইন লিখবো, এটা নিয়ম আছে, আমরা এটা আলোচনার মধ্যে দেখতে পারবো। আমরা কি করব এটা দেখি, এই যে এটা বিটুইন লেখা যাবে না এখানে, কারণ হচ্ছে যে এটা দুইটা সালের মধ্যে বলছে। যদি বিটুইন আমরা লিখি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটাতে বিটুইন লেখা যাবে, কারণ হচ্ছে যে দুইটা সালের মধ্যে কম্পেয়ার করছি আমরা, ঠিক আছে। তুলনা করছে, জি ভাইয়া। তবে এটা আমরা যদি লিখি এরকম ইন দা ইয়ার 2000 এন্ড 2016 তাহলে হবে, কিন্তু আমাদের যে মেইন বিষয়গুলো এখানে খেয়াল রাখতে হবে, দা প্রোভাইডেড টু পাই চার্টস, আমরা এই ওয়ার্ডটা কিন্তু বাড়াইছি এখানে, দা প্রোভাইডেড, প্রোভাইডেড শব্দের মানে হলো প্রদত্ত। এক্সামিনার যখন দেখবে যে দা প্রোভাইডেড টু পাই চার্টস, তার মানে প্রদত্ত দুইটা চার্ট ইলাস্ট্রেটস, কি করে ইলাস্ট্রেট করে মানে বর্ণনা করে, ইলাস্ট্রেট হাউ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউটেড, কিভাবে কন্ট্রিবিউট করেছিল। এখানে হাউ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউটেড টু দা ইকোনমি, তুর্কির অর্থনীতিতে কিভাবে অবস্থান, কিভাবে উন্নতি মানে উন্নতিতে কিভাবে অবদান রেখেছিল, এটা এখানে আলোচনা করা হয়েছিল ইন টার্মস অফ পার্সেন্টেজেস, মানে পার্সেন্টেজ আকারে অথবা পার্সেন্টেজ ওয়াইজ। যদি কেউ ইন টার্মস অফ পার্সেন্টেজ লেখে তাহলে তার আর পার্সেন্টেজ ওয়াইজ কথা লেখার দরকার নেই। আর যদি কেউ লেখে যে এরকম ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউটেড টু দা ইকোনমি পার্সেন্টেজ ওয়াইজ ইন দা ইয়ার্স 2000 এন্ড 2016, দুইটা ইয়ারের মধ্যে কি করছে, একটা তুলনা করছে যে কিভাবে ইন্ডাস্ট্রি সেক্টরস গুলো অবদান রাখছে। ওকে, কার কোন আসলো? আমার স্টুডেন্ট ফোন দিছে আমাকে টরন্টো থেকে, পরে ব্যাক করব। ওকে, তো আচ্ছা আচ্ছা এক্সকিউজ মি, আমি জাস্ট একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা তাহলে আমরা আবার যাচ্ছি, শেয়ার করছি স্ক্রিন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ আমি ক্লাসে আছি, তুমি কেমন আছো? তুমি কি আছো নাকি, তোমার কি ফ্রি থাকলে ক্লাসে আসতে পারো?
সবার সাথে পরিচিত নাহলে অন্যদিন আসো। হ্যাঁ, কি ব্যাপার বলো। জি, হ্যাঁ 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 হ্যাঁ। সংখ্যা বলো, ওর জন্য থাকার ব্যবস্থা করতে হবে নাকি? আইএলটিএস এর প্রিপারেশন নেবে, জেনারেল ট্রেনিং দিবে, পিআর জন্য অ্যাপ্লাই করবে, তাহলে মূল কথা বলো। ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই, আমি তাহলে দেখা করবো। তুমি ফোন নাম্বার দিয়ে রাখো আর আমাকে কল দিতে বললো, আমি আজকে ফ্রি আছি 5টা পর্যন্ত। ঠিক আছে, নাম্বার দিয়ে দিও, সমস্যা নেই। অবশ্যই এসএমএস করতে বলবা, আর ওর নাম্বারটাও দিয়ে দিও, ও যেহেতু আসছে তাহলে ও আমার গেস্ট, ওরে আমি ফোন দিব না, তুমি নাম্বার দিয়ে দিও আমাকে। ওকে ওকে ওকে, ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম, এই যে তাহলে আমরা কি করব, উপরের যে প্যারাগ্রাফের যে প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া থাকে, প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকে যে অংশটুকু, সেই অংশটুকু আমরা ঘুরায় ফিরে আমরা কি করব, জাস্ট দু একটা ওয়ার্ড আমরা চেঞ্জ করব। যেমন এখানে দা প্রোভাইডেড টু পাই চার্ট কিন্তু লেখা নেই, শুধু লেখা আছে যে দা টু পাই চার্টস বিলো শো দা পার্সেন্টেজ। আমরা যেটা করব, আমরা বলবো দা প্রোভাইডেড টু পাই চার্ট ইলাস্ট্রেট, তাহলে বিলো কথাটা আর থাকবে না, প্রদত্ত আমরা প্রোভাইডেড লিখবো, বিলো কথাটা তখন আর থাকবে না। শো দা পার্সেন্টেজ অফ ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউশন, তাহলে এটা আমরা কিভাবে লিখবো, আমরা কিন্তু এখানে নাউন ফর্ম দেওয়া আছে, দেখেন কন্ট্রিবিউশন, শোজ দা ইন্ডাস্ট্রি সেক্টরস কন্ট্রিবিউশন, আমরা কিন্তু এরকম লিখে নাই, আমরা বলছি যে কিভাবে কন্ট্রিবিউট করেছিল সেটার একটা পার্সেন্টেজ বা সেটা পার্সেন্টেজ ওয়াইজ দেখানো হয়েছে বা দেখানো হয়েছে, এরকম আমরা লিখছিলাম। তো এইটার অর্থটা ঠিক রেখে আমরা কি করছি, একটু ঘুরায়া ফিরেয়া ওই কথাটাই আমরা লিখছি। এখানে কিন্তু কোনো আজাইরা বাক্য লেখা যাবে না। রাইটিং টাস্ক 2 তে যেমন আমরা বলছিলাম যে যদি এসেটা যদি আসে কম্পিউটার রিলেটেড, তাহলে আমরা প্রথমে একটা বাক্য তৈরি করবো এরকম, যে কম্পিউটার ইজ এ গিফট অফ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি, হ্যাঁ, এরকম বানাইতে হবে। কিন্তু আইএলটিএস রাইটিং টাস্ক 1 যখন আমরা লিখবো তখন আমরা এরকম বলতে পারবো না যে আইএলটিএস পাই চার্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আইএলটিএস পাই চার্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট important report writing which is very useful for the students, and today I'd like to discuss about আচ্ছা, তাহলে আমরা কি করবো, তাহলে দেখেন এখানে আমরা জাস্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড যা আছে ঠিক এক্স্যাক্টলি সেম আমরা কি করব, অর্থটা ঠিক রেখে আমরা কি করব, জাস্ট ওয়ার্ড গুলো চেঞ্জ করে আমরা কি করব, লিখবো the provided two pie charts illustrates how different industry sectors contributed. আচ্ছা, তাহলে আচ্ছা বুঝলাম না, আমি যখন ক্লাসে থাকি তখন মানুষে একটু বেশি নক করে, যেটা আমার কাছে ভালো লাগে না। Just একটা মিনিট। ওকে, আমরা শুরু করছি এবার। তাহলে দেখেন এখানে আমরা কি করলাম, এইটা আমরা প্রথমে কি করলাম, একটা ইন্ট্রোডাকশন লিখলাম, ওইখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে ঠিক সেম স্টেটমেন্টটা আমরা আলোচনা করব। এরপর আমরা কি করছি দেখেন, ওই যে আমরা বলছিলাম যেগুলো আপওয়ার্ড সেগুলো আমরা আগে আলোচনা করব, আর যেগুলো ডাউনওয়ার্ড সেগুলো আমরা পরে আলোচনা করব। আমাদের প্রথমে কিছু বানানো কথা আছে যেগুলো আমরা লিখে নেব, এটা ফরম্যাটের মতো। আমরা শুরুতে এরকম লিখবো যে অন দ্য বেসিস অফ দ্য ফিগার্স, ফিগার্স মানে হলো যে এই যে দুইটা যে পাই চার্ট আছে এটার বলে ফিগার মানে চিত্র, তাহলে অন দ্য বেসিস অফ দ্য ফিগার অথবা বেসড অন দ্য ডেটা, অথবা বলবো কি বেসড অন দ্য ডেটা ইটস অ্যাপারেন্টলি অবজার্ভ দ্যাট, এই যে কথাগুলো এগুলো হচ্ছে একদম 7 ব্যান্ড পাওয়ার জন্য কৌশল। এগুলো ডাইরেক্টলি আপনি টু দা পয়েন্ট বলা যাবে না যে দা কনস্ট্রাকশন সেক্টর অ্যাকাউন্টেড ফর 3%। অ্যাকাউন্টেড ফর মানে হচ্ছে কি জানেন, জায়গা দখল করা। অ্যাকাউন্টেড ফর মানে হচ্ছে যে দখল করা, কি দখল করছে, 3% দখল করছিল, মানে 3% অবদান রাখছিল। তাহলে এখানে বলছে অন দ্য বেসিস অফ দ্য ফিগার্স ইটস অ্যাপারেন্টলি অবজার্ভ দ্যাট দা কনস্ট্রাকশন সেক্টর। তাহলে আমরা এখন আলোচনা করতেছি কোনগুলা, ওই যে আপওয়ার্ড যেগুলো আমরা যে একটু আগে সূত্র লিখছিলাম না, যে সি, আমরা বলছিলাম কি সি এম টিএফ, সিএমটিএফ লিখছিলাম যে সেটা আমরা বলতেছি, তাহলে সিএমটিএফ, তাহলে আমরা ওইটাই লিখতেছি এখন। একদম স্টেপ বাই স্টেপ ওই 4টা আগে লিখবো, প্রথম প্যারাগ্রাফে লিখবো ওই 4টা, তারপরের প্যারাগ্রাফ লিখবো হচ্ছে ডি যেগুলো ডিক্রিজ হয়েছিল সেগুলো। তাহলে দেখেন অন দ্য বেসিস অফ দ্য ফিগার্স
it's apparently observed that the construction sector accounted for 3% of Turkey's economy in 2000 and experienced a more than threefold increase to 1/10 in 2016. দেখেন এখানে যদি আমরা লিখতাম এইরকম, এটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে কি হইতো না? মোর দেন এ থ্রিফোল্ড ইনক্রিজ, অর্থাৎ এক্সপেরিয়েন্স মানে হচ্ছে যে দখল, এক্সপেরিয়েন্স মানে হলো অভিজ্ঞতা লাভ করা, মানে এটা 3 গুণ বেড়ে গেছে, এটা বুঝাইছে। তাহলে আমরা লিখছি কি অ্যাকাউন্টেড ফর 3% অফ টার্কিশ ইকোনমি ইন 2000 and experienced a more than threefold increase to 1/10 in 2016. 2016 সালে কত পার্সেন্ট বেড়ে গেছে? 3%, 3 গুণ বেড়ে গেছে, threefold increase to 1/10। আচ্ছা 1/10 মানে কি একটু বলি আপনাদেরকে। 1/10 মানে হচ্ছে দেখেন এই যে বেড়ে গেছে যে 3% থেকে বেড়ে গিয়ে কত পার্সেন্ট হচ্ছে? 10% হচ্ছে। তাহলে 10%টাকে আমরা সরাসরি বলবো না যে 10% হয়েছে, আমরা বলবো 1/10 হয়েছে। 10 মানে কি 100 এর মধ্যে 10 কত? 10 ভাগের 1 ভাগ। এটাকে যদি আমরা 100 ধরি, এটাকে যদি আমরা 100 ধরি, তাহলে 100 এর মধ্যে এই 10টা কত পার্সেন্ট? 10%। 10% হলে কত ভাগ হলো? এটা হলো 1/10। এরকম 100 রে আমরা 1 এর 10 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে, তাহলে 1/10 হবে এটা। তাহলে আমরা বলছি যে ইট ওয়াজ ইনক্রিজড ফ্রম 3% টু 1/10। 10 আমরা বলবো না, হুবহু যদি কোনো কিছু লিখেন তাহলে ওটা ভালো না, এটা একটু চালাকি বুদ্ধি করে লিখতে হয়। আচ্ছা এরপরে দেখেন, এরপরে আমরা কি করব? পরেরটা লিখবো। তাহলে এটা কিন্তু হয়ে গেল, এটা হয়ে গেছে। এরপরে আমরা লিখবো কি ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার ছিল 8%, সেটা 12%। আর দেখেন ট্রেড ইউটিলিটি কত ছিল? 14 থেকে হয়ে গেছে 16। দুইটা জিনিস একসাথে লেখা যায়, আমরা একটু দেখাচ্ছি টেকনিক গুলা। ওকে আমরা দেখাচ্ছি। ওকে আমরা এবার দেখেন, এরপর আলোচনা করবো। দেখেন একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি, দেখেন সিমিলারলি মানে অনুরূপ ভাবে। সিমিলারলি মানে হচ্ছে কি অনুরূপ ভাবে, একই ভাবে। এই জিনিসটা কিন্তু আমরা ইউজ করতে পারতাম না যদি আমরা এরকম আইডেন্টিফাই না করতাম। আমরা যে সিলেক্ট করছিলাম আপওয়ার্ড গুলা, সেইগুলো আপওয়ার্ড গুলো আমরা একসাথে করছি কারণে কিন্তু আমরা এখানে সিমিলারলি লিখলাম, মানে একই ভাবে, মানে এটাও বাড়ছে ওটাও বাড়ছে, এই জন্য আমরা সিমিলারলি কথাটা ইউজ করতে পারলাম। আর আপনি যদি উল্টা পাল্টা এদিক সেদিক করে যদি বলতেন যে যেটা বাড়ছে সেটাও লেখছেন, তারপরে যেটা কমছে সেটা লেখছেন, তাহলে হবে না। আপনাকে খুব ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনগুলো বাড়ছে সেগুলো একসাথে লিখতে হবে, তাহলে কি হবে? সিমিলারলি কথাটা আমরা ইউজ করতে পারবো। তাহলে এখানে দেখেন লিখছি ইকোনমিক ইনকাম ফ্রম ট্রেড, ইউটিলিটিস এন্ড ট্রান্সপোর্টেশন ওয়াজ 14% in 2000 and had showed a slight growth of 2% in 2016. এটা একদম পরিষ্কার কথাবার্তা। তাহলে ইকোনমিক ইনকাম ফ্রম ট্রেড, ইউটিলিটিস এন্ড ট্রান্সপোর্টেশন ওয়াজ 14% in 2000 and had অথবা showed, যে কোনো একটা লিখবেন, and showed a slight growth, একটা slight growth মানে হালকা পরিবর্তন দেখাইছিল হালকা পরিবর্তন of 2%। আমরা কিন্তু বলি নাই যে 14% থেকে 16% হয়েছে, এই কথা আমরা বলি নাই। আমরা বলছিলাম of 2%, slight growth of 2%। কারণ আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে 14% থেকে 16% হয়েছিল। এই যে 14% ছিল এই যে এটা ট্রেড ইউটিলিটি, সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে কত? 16%। 2016 সালে কত হয়েছে? 16%। আর 2014 সালে ছিল কত? 14%। তাহলে বেড়ে গেছে। আমরা বারবার বলবো না যে 14 থেকে 16 হয়েছে, এটা বলার দরকার নাই। বলবো it was 14% in the year 2000 and it showed a slight growth of 2%, 2% বেড়ে গেছে। আচ্ছা তাহলে আমরা দেখেন ম্যানুফ্যাকচারের বাদ দিয়ে আমরা ট্রেড আলোচনা করলাম। এখন ম্যানুফ্যাকচার আর হচ্ছে যে ওই যে ফাইন্যান্স, এই দুইটাকে আমরা আলাদাভাবে আলোচনা করব। মাঝে মধ্যে টেকনিক আছে কিছু, যেমন প্রথমে আলোচনা করলাম 3 গুণ বাড়ছে, মানে যেটা সব থেকে বেশি বাড়ছে সেটা আগে আলোচনা করলাম, তারপরে কি করলাম সব থেকে কম যেটা বাড়ছে সেটা আলোচনা করলাম। আর এই যে ম্যানুফ্যাকচার যেমন 8 থেকে 12 হয়েছে, তারপরে হচ্ছে যে ফাইন্যান্স 5 থেকে 8 হয়েছে, এটা কিন্তু একটু বেশি, এই জন্য এই দুইটা আমরা আলাদাভাবে বর্ণনা করব। আর এক বাক্যে বর্ণনা করব। মনে করেন প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা বাক্য তৈরি করার কোনো প্রয়োজন নাই। দেখেন এখানে কি লিখছি পরবর্তীতে দেখেন, এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, অর্থাৎ এই যে সালটা দেওয়া আছে 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত, তো এট দ্য বিগিনিং বলতে বোঝাচ্ছে 2000 সাল। বারবার তো লেখা যাবে না যে ইন 2000 লেখা যাবে না, এজন্য বলবো আমরা এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড ম্যানুফ্যাকচারিং এন্ড ফাইন্যান্স, বিজনেস এন্ড আদার সার্ভিসেস মেড আপ এত পার্সেন্ট এন্ড এত পার্সেন্ট অফ টার্কিশ ইকোনমি রেসপেক্টিভলি, মানে যথাক্রমে।
and these figures rose to, এই ফিগারস গুলো কি হয়েছিল, rose to, rose মানে হলো বেড়ে যাওয়া, rose to 12% and 8% in 2016। আমি একটু বাংলা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি যদি বলি যে রহিমের বয়স 10 বছর, করিমের বয়স 12 বছর, এখন 2 বছর পরে কার বয়স কত হবে? রহিমের 12 থেকে 2 বছর পরে হবে 14, আর করিমের হবে 14 থেকে 16 বছর হবে ফর এক্সাম্পল। এখন আপনি যদি আলাদা আলাদা বাক্য তৈরি করেন যে রহিমের বয়স 14 ছিল 2 বছর আগে, 2 বছর পরে তার বয়স বেড়ে হবে 16, ওরা আরেকটা বাক্য তৈরি করছেন, করিমের বয়স ছিল 16, করিমের বয়স 2 বছর পরে বেড়ে হবে 18। এভাবে আলাদাভাবে বলার দরকার নাই, আপনি বলবেন রহিম এবং করিমের বয়স শুরুতে ছিল 16 এবং 14 যথাক্রমে, তাদের বয়স 2 বছর পরে বেড়ে যথাক্রমে 16 এবং 18তে হবে। এক বাক্য থাকবে। আপনার বলতে হবে যে করিমের কাছে 5 টাকা আছে, রহিমের কাছে 10 টাকা আছে, আপনি আলাদা আলাদা বলবেন না, বলবেন করিমের কাছে এবং রহিমের কাছে 2000 সালে 5 এবং 10 টাকা ছিল যথাক্রমে, যেটা আগামী বছর বেড়ে রহিম এবং করিমের কাছে যথাক্রমে 12 টাকা এবং 15 টাকা করে থাকবে। আলাদা বাক্য, আলাদাভাবে বলতে হবে, মানে এক বাক্যে বলতে হবে। দুইটা ইনফরমেশনকে আমাদের কি করতে হবে, একটা বাক্যের মাধ্যমে জয়েন্ট করতে হবে। তাহলে আমরা যেটা করব, দুইটা ইনফরমেশনকে আমরা জয়েন্ট করব। কিভাবে জয়েন্ট করব? জাস্ট আমরা এখানে দেখে রাখলাম যে এখানে আমাদের দেখতে হবে যে দুইটা জিনিস একই রকম। যখন সিমিলার ইনফরমেশন যখন হবে তখন আমরা কি করব, এই যে আমরা আলোচনা করছিলাম ম্যানুফ্যাকচার 8% আর হচ্ছে যে বিজনেস হচ্ছে 5%, তাহলে এটা হচ্ছিল যথাক্রমে 8% এবং 5%, যেটা বেড়ে গিয়ে হয়েছে কত পার্সেন্ট, 8 এর থেকে হয়েছে 12 আর 5 এর থেকে হয়েছে 8। তাহলে এইটা আমরা দুইটা ইনফরমেশন আমরা কি করব, আলাদা আলাদা ভাবে না লিখে আমরা এক বাক্যের মাধ্যমে লিখব যে 2000 সালে ম্যানুফ্যাকচার ছিল 8% এবং বিজনেস ছিল 5%। এই যে ফাইন্যান্স বিজনেস ছিল 5%, যেগুলো যথাক্রমে বেড়ে 12% এবং 8% হয়ে গেছে। আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে কোথায়, এইখানে কোথায়, এই জাস্ট এই যে বিষয়টা খেয়াল করতে হবে যে এই যে 8 এবং 5 বলবো 2000 সালে যথাক্রমে ছিল 8 এবং 5, যেটা 2016 সালে বেড়ে গিয়ে যথাক্রমে 12 এবং 8-এ দখল করেছে বা 8%-এ অবদান রাখছে। এটা আমরা দুইটা এক বাক্যে বলতে হবে, আলাদা আলাদা বাক্য বলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এটা আলোচনাটা কিভাবে করলাম, বাক্যটা আমরা দেখি আরেকবার। বাক্যটা যদি আমরা আরেকবার দেখতে চাই তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে at the beginning of the period মানে 2000 সালে manufacturing and finance business and other services made up 8% and 5%। এই যে made up মানে হচ্ছে কি দখল করে নেওয়া, accounted for দখল করে নেওয়া, মানে কোনটা কত পার্সেন্ট ছিল এটা হলো made up বলি আমরা। made up মানে হচ্ছে দখল করে নেওয়া, made up এত পার্সেন্ট and এত পার্সেন্ট of Turkish economy respectively মানে হলো যথাক্রমে। and these figures মানে এই যে নাম্বার, these numbers rose to বেড়ে গিয়েছিল, rose আমরা কিন্তু রাইজ বলি নাই, অতীতকাল, সবই হচ্ছে ফিউচার অতীতকাল past tense। so these figures rose to 12% and 8% in 2016, অর্থাৎ 2016 সালে এটা বেড়ে গিয়ে 12% এবং 8% হয়েছিল। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যে আলোচনা করছিলাম, আমরা এখানে বলছিল যে summarize the information by selecting and reporting the main features and make comparison। তাহলে আমরা যখন সিলেক্ট করেছিলাম তখন আমরা যে টেকনিকটা অবলম্বন করেছিলাম সেই টেকনিকের যে ফার্স্ট পার্ট সেটা কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। তাহলে টেকনিকটা ছিল কি রকম, যে আমরা সামারাইজ করব কিভাবে, যেগুলো বাড়ছে সেগুলো আমরা একসাথে আলোচনা করব। যেমন কনস্ট্রাকশন কি হয়েছিল, 3 থেকে 10% হয়েছে, বাড়ছে, এগুলোর সাইডে আমরা ইউ লিখবো। যেগুলো বাড়ছে সেগুলোর সাইডে আমরা ইউ লিখবো। যেমন ট্রেড ইউটিলিটি বেড়ে গিয়েছিল সেটা আমরা ইউ লিখলাম, ফাইন্যান্সের সাথে আমরা ইউ লিখছি। আর যে গভর্নমেন্ট এটা ডিক্রিজ হয়েছে মানে কমে গেছে, অবনতি হয়েছে, যেটা অবনতি হয় সেটা হলো ডাউনওয়ার্ড। যেটা লেজার যেটা কি হয়েছে কমছে, ডাউনওয়ার্ড। আর এই যে হেলথ কেয়ার এডুকেশন এটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, এজন্য এটা আমরা সি লিখবো। তাহলে আমাদের এগ্রিকালচার কি হয়েছে, ডাউন হয়েছে, আগে ছিল 24% সেটা কমে গিয়ে হয়ে গেছে মাত্র 14%, তার মানে 10% কমে গেছে। তাহলে এরকম করে আমরা কি করব, ইউ ডি ডি এরকম ভাগ করে ফেলবো, যেগুলো কমে যায় সেগুলো আমরা কি করব, যেমন এটা 14 থেকে 24 থেকে 14 হয়েছে, আর এটা হলো 12 থেকে 9 হয়ে গেছে, 12 থেকে 9 হয়ে গেলে কি হয়ে গেল, কমে গেল। তাহলে কমে যাওয়া মানে ডি। তা আমরা যখন আলোচনা করব তখন আমরা কি করব, দুইটা প্যারাগ্রাফ আলাদা করে করব, একটাতে ডি লিখবো আর একটার মধ্যে কি হলো ইউ গুলো লিখবো। তাহলে আমরা যে প্রথম প্যারাগ্রাফটা আলোচনা করলাম সেটাতে আমরা কি করলাম, ইউর গুলো আলোচনা করলাম, এবার আমরা ডি এর গুলো আলোচনা করব। আচ্ছা এখানে একটা কথা আছে দেখেন, কম্পেয়ার,
দেখছেন যে মেক কম্পারিজন হয় রেলেভেন্ট, কম্পেয়ার করতে হবে যেখানে প্রয়োজনীয়, সেখানে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। তুলনা না করলে 7 পাবেন না। শুধু বর্ণনা করতে পারলে এই যে নাম্বার আসবে, বিষয়টা তা না। মনে করেন আপনি বললেন যে স্যার আমি তো গাড়ি চালানো শিখছি, আমি রাইট টার্ন আর লেফট টার্ন আমি পারি, কিভাবে গাড়িটা স্টিয়ারিং কিভাবে ডান দিকে ঘোরাইতে হবে, কিভাবে বাম দিকে ঘোরাইতে হবে আমি জানি। কিন্তু আপনি যদি সময় মতো ঘোরাইতে না পারেন তাহলে অ্যাক্সিডেন্ট করবেন। ঘোরাইতে পারলেই হবে না, বরং সময় মতো ঘোরাইতে হবে। তো এখন আপনাকে যেটা করতে হবে যে সঠিক জায়গায় আপনাকে সঠিক লিঙ্কার গুলো ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব, শুরুর দিকে আমরা কি করব, অন দা বেসিস অফ দা ফিগার। ওকে, অন দা বেসিস অফ দা ফিগার্স, অর্থাৎ উপরের ডেটা বা চিত্র থেকে আমরা দেখতে পাই যে ইটস অ্যাপারেন্টলি অবজার্ভ দ্যাট, এগুলো কিন্তু সবই হচ্ছে যে কমন ডায়লগ। হ্যাঁ, apparently observed that the construction sector accounted for 3% of Turkey's economy in 2000 and experienced a more than threefold increase. এই যে experienced a more than threefold, এই more than threefold মানে হচ্ছে 10% বাড়ছে আর কি, মানে threefold মানে 3 গুণ বেড়ে যাওয়া। এখানে কিন্তু মোর কথাটা লেখা আছে, মোর মানে হচ্ছে কি বেশি, কার থেকে বেশি, 3 গুণের থেকেও বেশি। তার মানে accounted for 3% মানে 3% ছিল 2000 সালে। এই যেখানে লেখা আছে ইন 2000, তাহলে 3% থেকে বেড়ে গিয়ে হলো কত পার্সেন্ট, 3 গুণ বেশি হয়ে গেছে, কারণ 10% ইনক্রিজ টু 1/10 ইন 2000। 1/10 মানে কি 10 ভাগের 1 ভাগ, 1/10 মানে কি 10 ভাগের 1 ভাগ। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু এই যে 10% যেটা কনস্ট্রাকশন সেক্টরে কি হইছে, কনস্ট্রাকশন 3% থেকে বেড়ে গিয়ে 10%, যেটা 3 গুণের বেশি, এবং এটা 10%। 10% আবার এটার কি এই সেক্টরটার কি হবে 10 ভাগের 1 ভাগ, এইজন্য আমরা লিখছি 1/10। আর তারপরে আমরা লিখছি কি এই যে ট্রেড, ইউটিলিটিস, ম্যানুফ্যাকচার, এগুলো সবগুলো ইউজ, যেগুলো আপওয়ার্ড সেগুলো আমরা আলোচনা করতে হবে। তাহলে দেখেন সিমিলারলি লিখছি আমরা, সিমিলারলি কারণ লিখছি কারণ কি, কারণ যেগুলো বেড়ে যায় সেগুলো একই জাতীয় তথ্য, যখন একই রকমের ইনফরমেশন আমরা লিখবো তখন আমরা সিমিলারলি কথাটা ইউজ করব। আপনি যদি এইভাবে সিলেক্ট না করেন যে কোনগুলো বাড়ছে কোনগুলো কমছে, তাহলে কিন্তু আপনি জীবনও সাদাই গোছায় লিখতে পারবেন না, আপনি টাইম পাবেন না, আপনি মানে হতাশ হয়ে যাবেন যে কিভাবে শুরু করব, কোনটা আগে লিখবো, কোনটা আগে শুরু করবো, বুঝবেন না। এজন্য আমরা সামারাইজ করে দেখাই দিলাম যে সিমিলারলি ইকোনমিক ইনকাম ফ্রম ট্রেড, ইউটিলিটিস এন্ড ট্রান্সপোর্টেশন ওয়াজ 14% in 2000 and had showed a slight growth, হালকা পরিবর্তন হয়েছিল of 2%, মানে মাত্র 2% এর একটা উন্নতি হয়েছিল, মাত্র 2% একটা উন্নতি হয়েছিল 2016 সালে। আমরা কিন্তু বলি নাই যে 14% থেকে 16% হয়েছে, এরকম করে আমরা বলি নাই। এখানে যা লেখা আছে সেটার থেকে একটু আমরা পরিবর্তন করে লিখবো। এখানে তো লেখা আছে যে 14% থেকে 16% হয়েছে, অল্প পরিবর্তন। তাহলে আমরা প্রথমে কি করলাম, যেটা বৃহৎ পরিবর্তন হয়েছিল, যেটা 3 গুণ বাড়ছে সেটা লিখলাম আগে, এরপরে লিখলাম যে সব থেকে কম পরিবর্তন হয়েছে যেটা সেটা লিখলাম তারপরে। এরপরে কি করলাম, বাকি থাকে আরো 2টা ইউ বাকি থাকে, বাকি 2টা ইউ থাকে, বাকি যে 2টা ইউ বাকি থাকে সেটা হচ্ছে একটা হলো লেজার আর একটা হচ্ছে ট্রেড, সরি ম্যানুফ্যাকচার, আর একটা হচ্ছে কি লেজার, সরি ম্যানুফ্যাকচার আর ফাইন্যান্স। এই ম্যানুফ্যাকচার আর ফাইন্যান্সটা কি করবো আমরা পরের বাক্য দিয়ে আলাদাভাবে লিখবো। কিভাবে লিখছি আমরা দেখেন, এট দ্য বিগিনিং, বারবার তো লেখা যায় না যে ইন 2000, লেখা যাবে না, তাহলে প্যারাফ্রেজ হবে না। আবার লিখছি এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড ম্যানুফ্যাকচারিং এন্ড ফাইন্যান্স, বিজনেস এন্ড আদার সার্ভিসেস মেড আপ 8% and 5% অফ টার্কিশ ইকোনমি রেসপেক্টিভলি, এন্ড দিস ফিগার্স, এবং এই যে এই ফিগার্স বলতে বোঝাচ্ছে যে অঙ্ক, যে সংখ্যাটা, এবং এই যে সংখ্যা, এই দুইটা সংখ্যা বেড়ে গিয়ে কি হয়েছে, রোজ টু 12% and 8%। মনে করেন এখানে রেসপেক্টিভলি লেখা আছে, মানে রেসপেক্টিভলি হলো যথাক্রমে। আপনার বারবার বলার দরকার নাই যে করিমের 5 টাকা ছিল, করিমের 7 টাকা হয়েছে, 2 টাকা বাড়ছে, রহিমের 5 টাকা ছিল, রহিমের 9 টাকা হয়েছে, 4 টাকা বাড়ছে, এভাবে বলার দরকার নাই। আপনি বলেন রহিম এবং করিমের এত টাকা করে ছিল এবং তাদের টাকা বেড়ে গিয়ে এত পার্সেন্ট যথাক্রমে এত পার্সেন্ট বাড়লো। বাক্য থাকবে একটা কিন্তু ইনফরমেশন থাকবে 2টা। এভাবে করলে আপনার 100 মানে 150 ওয়ার্ড, আমাদের টার্গেট হচ্ছে কত ওয়ার্ড, 150 ওয়ার্ড, কিন্তু আমরা কি 150 ওয়ার্ড টার্গেট করবো, নো, আমরা 200 ওয়ার্ড, 180-90 ওয়ার্ড আমরা লিখবো রাইটিং টাস্ক 1 এ। আমরা এর আগেও বলছিলাম যে রাইটিং টাস্ক 1 বা 2 তে যে টার্গেট দেওয়া থাকে, যেমন রাইটিং টাস্ক 2 তে থাকে 200 ওয়ার্ড, 250 ওয়ার্ড, রাইটিং টাস্ক 1 এ থাকে হচ্ছে 150 ওয়ার্ড। আপনাকে যদি কেউ বলে যে ধরেন, আমি তো এটা উদাহরণটা নিজের বলে উদাহরণ দিই, যেমন আমার আব্বা আম্মা যদি আমাকে বলে 10,000 টাকা লাগবে, তাহলে আমি বারবার জিজ্ঞাসা করি 10,000 টাকা কি হবে, মানে 10,000 টাকা কি হবে, তখন বলে যে 10,000 টাকা হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তখন দেখা যায় আমি কি করে আরো বাড়ায় দিয়ে দিই, বলি যে রমজান মাস সামনে, তাহলে আরো 5,000 টাকা বাড়ায় দিলাম, এরকম করি। তাহলে কি হবে, ফ্যামিলি খুশি হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়, এক্সামিনার যখন আপনাকে বলবে যে 150 ওয়ার্ড লিখেন, এখানে কিন্তু লেখা আছে রাইট এট লিস্ট 150 ওয়ার্ডস। এট লিস্ট মানে হলো কম পক্ষে,
তার মানে আপনি একটু বেশি লিখতে পারেন, 160 লিখতে পারেন, 170 লিখতে পারেন, 180 লিখতে পারেন, কিন্তু নেভার গো বিয়ন্ড দ্যাট। আপনি 180 90 এর উপরে গেলে আবার এক্সামিনার বিরক্ত হবে, বলবে যে ওর এসে তুমি শেষ করতে পারছেন না পড়ে, কিন্তু লেখা যায়ও না। তো আমি যেটা বলছিলাম যে 300 ওয়ার্ডস হচ্ছে রাইটিং টাস্ক 2 তে, মানে 280 থেকে 320 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়। আর রাইটিং টাস্ক 1 এ লিখতে হবে আপনার 180 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ড পর্যন্ত। 150টা ওয়ার্ডই কেউ লিখবেন না, কারণ কারো লেখা একটু সাইজ থাকে ছোট, কারো লেখা সাইজ বড় থাকে, এক্সামিনার কনফিউজ হয়ে যায় যেখানে কি 250টা ওয়ার্ড আছে কিনা। এই জন্য আমাদের কি করতে বেশি ভাইয়া গুনে যে যদি গুনলে যদি দেখে যে বেশি লেখছেন আপনি, তাহলে কোনো সমস্যা নাই। যদি কম হয় তাহলে আপনি মার্কিং এ ধরা খাবেন, আপনি নাম্বার পাবেন না, আপনাকে 25% মার্ক মাইনাস করে দিবে, ঠিক আছে। যদি নাম্বার গুনবে তো না, কিন্তু হচ্ছে যে যদি আপনার ওরা যদি সন্দেহ করে যে 250 ওয়ার্ড হয় নাই বা 150 ওয়ার্ড হয় নাই, তাহলে ওরা কি করবে, নাম্বার মাইনাস করে দেবে অটোমেটিকলি। তো মাইনাস করে দিলে আপনি ধরা খেয়ে যাবেন। এখন কোন জায়গা থেকে মাইনাস করবে এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, টাস্ক 1 আমি পরে দেখাবো ক্লাসের শেষে। তারপর দেখেন পরের সেক্টরে যাচ্ছে, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে আমরা আলোচনা করবো। এখন আগে আলোচনা করছিলাম আচ্ছা ভাইয়া এখানে আরেকটু কথা বলতে চাইছিলাম। জি বলো। at the beginning of the period, এটা ভাইয়া মানে ওই সালের শুরুতে বোঝাচ্ছে না? এটা এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড বলছে, এখানে দুইটা পিরিয়ড বলছে, তো একটা হলো শুরুর পিরিয়ড আর একটা হচ্ছে শেষের পিরিয়ড। মানে 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত যে একটা টাইম, এই টাইমের এট দ্য বিগিনিং বোঝাচ্ছে 2020, আর 2016 বোঝাচ্ছে হচ্ছে যে এন্ড পিরিয়ড। এটা তোমার জাস্ট তোমার 2000 সালটাকে লেখা যাবে না, তুমি যদি বারবার লেখো on that period দেওয়া যাবে না ভাইয়া? অন দ্যাট পিরিয়ড দিলে বোঝা যাবে না, এক্সামিনার বুঝবে 16 না 10, 16 নাকি 2000, এটা বোঝা যাবে না ক্লিয়ারলি। তো আমি যেভাবে লিখছি এইভাবেই লিখবা, তাহলে ভালো হবে। কারণ হচ্ছে এট দ্য বিগিনিং বললে এখানে দুইটা তো আছে, দুইটা পিরিয়ড আছে এখানে, একটা হচ্ছে 16 সাল আর একটা হচ্ছে, এখন তুমি যদি বলো এট ফার্স্ট ইয়ার, তাহলে কি হবে, কেমন জানি একটু ব্যাখ্যা লাগে। আর তুমি যদি বিগিনিং লেখো না, তাহলে এক্সামিনার বুঝবে যে 2016 সাল বোঝাচ্ছে না, এটা 2000 সাল বোঝাচ্ছে। আর তুমি যদি বলতে আর যদি তুমি যদি লেখো এট দ্য বিগিনিং অফ 2000, তাহলে কিন্তু আর হবে না, কারণ এটা তো বিগিনিং না এন্ড, তো বোঝা যাবে না। এজন্য আমরা পুরোটাকে কভার করছি যে এট দ্য বিগিনিং অফ পিরিয়ড। এরপর আমরা আলোচনা করব হচ্ছে, হলো ডাউনওয়ার্ড গুলো। আমরা তো আপওয়ার্ড গুলো আলোচনা করলাম, যেগুলো বেড়ে গেছিল সেগুলো আলোচনা করলাম। এখন যেগুলো কমে গেছে সেগুলো আলোচনা করবো এখন। তাহলে কমে গেছিল যেগুলো, সেগুলোকে আমরা আলাদা করছিলাম না, যে এজিএল বলছিলাম আমরা, এগ্রিকালচার। তাহলে কমে যাওয়া গুলো আমরা ওই যে ফিগারটার দিকে আবার তাকাবো আমরা, যে এখানে উপরে যে আমরা আলোচনা করছিলাম যেগুলো কমে গেছিল, যেগুলো ডাউনওয়ার্ড, সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে ডাউনওয়ার্ড ছিল কয়টা? 3টা। আমাদের সবার মনে আছে, এই যে এগ্রিকালচার, আর হচ্ছে গভর্নমেন্ট, আর একটা হচ্ছে লেজার। এই যে এই তিনটাকে আমরা একসঙ্গে আলোচনা করব, কারণ এই তিনটাই হচ্ছে কি ক্ষতি হয়েছে, এই তিনটার মধ্যে থেকে অবদান আস্তে আস্তে কমে গেছে। তাহলে এগ্রিকালচারটার অবদান সব থেকে বেশি ছিল, কিন্তু সেটা অনেক কমে গেছে। আর গভর্নমেন্টটাও কমছে, লেজার এন্ড হসপিটালিটি যেটা, এটাও 17% থেকে কমছে, 3% কমছে। আচ্ছা, গভর্নমেন্ট কত পার্সেন্ট কমছে? 3%। গভর্নমেন্ট থেকে 3% কমে গেছে গা, লেজার থেকে কত পার্সেন্ট কমে গেছে গা? 3%। তাহলে এই দুইটা কিন্তু একই রকম ইনফরমেশন। কম্পেয়ার করবো এই দুইটার সাথে, যে এটা তো কমে গেছে, দুইটাই একই সমান ভাবে কমছে, 3% করে কমছে। আর এগ্রিকালচারটা কমে গেছে 10%। তাহলে এই কথাটা আমরা লিখবো দ্বিতীয় প্যারাগ্রাফে। তো দ্বিতীয় প্যারাগ্রাফে যদি আমরা এখন যাই, তাহলে আমরা ইজিলি দেখতে পারবো। এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ যখন আমরা লিখবো, এক্সামিনারকে আমাদের তো বুঝাইতে তো হবে যে আমরা সামারাইজ করছিলাম। তো সামারাইজ যখন আমরা করব, তখন আমাদের কি করতে হবে? সিমিলার ইনফরমেশন গুলো একসাথে আলোচনা করতে হবে। যখন আমরা ব্যতিক্রম ধর্মী কোনো আলোচনা করব, তখন আমাদের কি করতে হবে? যে করতে হবে, অন দা আদার হ্যান্ড, এই কথাটা ইউজ করতে হবে। তাহলে বোঝা যাবে যে আমি এখন অন্য দিকের আলোচনা করতেছি। আগে ছিল ইনক্রিজের গুলো, এখন ডিক্রিজের গুলো আলোচনা করব। এখন বলো অন দা আদার হ্যান্ড, এগ্রিকালচার which comprised almost a quarter. আমরা এখানে একবারের জন্য বলি না যে 24%, সরাসরি বলি না, আমরা বলছি অলমোস্ট এ কোয়ার্টার। এটা হলো চালাকি বুদ্ধি। এই যে আমরা একটা ওয়ার্ড ইউজ করলাম অলমোস্ট, তারপরে যে কোয়ার্টার একটা ওয়ার্ড ইউজ করছি। আর যদি কেউ একদম টু দা পয়েন্ট স্ট্রেট যদি বলে যে এগ্রিকালচার উইচ কম্প্রাইজ 24%, তাহলে কিন্তু হুবহু তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আসলো না। আমরা কি করব? অলমোস্ট আ কোয়ার্টার মানে হচ্ছে কি প্রায় কোয়ার্টার, মানে হলো প্রায় 25%। আবার ব্র্যাকেট দিয়ে কি করছি? চালাকি বুদ্ধি করে 24% আমরা লিখাও দিছি। আমি যে কোয়ার্টার বলছি অলমোস্ট, সেটা কেন বলছি? এক্সামিনার কিন্তু বারবার প্রশ্নের দিকে তাকাবে না, লেখাটা পড়বে। লেখা পড়ে যখন দেখবে যে মাঝখানে আমি 24% ইউজ করেছি, এটা একটা ব্র্যাকেট দিয়েছি। কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট।
ফার্স্ট ব্র্যাকেট ইজ অলসো এ পার্ট অফ প্রোনাউন্স পাংচুয়েশন, মানে গ্রামারের যে একটা অংশ আছে পাংচুয়েশন, মানে জ্যোতি বা বিরাম চিহ্ন। আচ্ছা, আবার জ্যোতি আপা মাইন্ড করেন, আপনার নাম তো জ্যোতি, আমি ফারহানা কাপুর কথা বলতেছিলাম। মানে জ্যোতি বা বিরাম চিহ্ন এরকম একটা আছে যেটাকে বলা হয় পাংচুয়েশন। তো পাংচুয়েশন হচ্ছে যে 24% হচ্ছে, এটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে বুঝাই দিছি যে আমি প্রশ্ন দেখে আমি লিখছি, আমি বুঝাই লিখছি। তাহলে কম্প্রাইজড অলমোস্ট এ কোয়ার্টার, তাহলে যাহা 24% তাহাকে অলমোস্ট এ কোয়ার্টার বলা যায় অফ টার্কিশ ইকোনমি ইন 2000। তাহলে দেখেন, এগ্রিকালচার which comprised almost a quarter of Turkey's economy in 2000 fell to 14%, a decrease of 10% of total economy। এই যে এখানে একটা চালাকি বুদ্ধি ইউজ করছে, এগুলো 7 ব্যান্ড পাওয়ার কৌশল। আপনাদের একটু হচ্ছে হুইসের পর থেকে যে অংশটুকু 2000 সাল পর্যন্ত, এটা করে মনে মনে বাদ দেন। মনে মনে বাদ দিলে কি হয় দেখেন, মনে মনে যদি আপনি এখানে 2000 সাল থেকে এই যে উইচ কম্প্রাইজড এ ড্যাশ এন্ড ড্যাশ, এটা যদি আপনি বাদ দিয়া এই পর্যন্ত যদি বাদ দেন, তাহলে যেটা পাওয়া যায় এটা হলো ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে এগ্রিকালচার। আমরা বলি এগ্রিকালচার ফেল টু 40%, তার মানে পার্সেন্টেজ অফ এগ্রিকালচার ফেলড টু 14%। এটুকু দিলে এখানে ফুল স্টপ দিলেও কিন্তু বাক্য হইতো। আবার বলছি এ ডিক্রিজ অফ 10%, ওই যে 24 থেকে যে 14% হয়ে গেছিল ওটাকে 10% বললে এ ডিক্রিজ। কেমন ডিক্রিজ? এ ডিক্রিজ অফ 10%, এটা আপনারা কমা দিয়ে লিখে দিবেন। আর এখানে আমরা হুইচ দিয়েছি, হুইচ দিয়ে আমরা এখানে কোনো কমা দিব না, কারণ এই এগ্রিকালচার which comprised a quarter of Turkey's economy in 2000, এইটুকু দিয়া এই এগ্রিকালচারটাকে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে আর কি, বুঝছেন? কিন্তু মেইনলি এটা হচ্ছে এগ্রিকালচারের এক্সট্রা ইনফরমেশন মনে করেন। যদি বলতেন এগ্রিকালচার ফেল টু এত পার্সেন্ট, তাও বাক্য হইতো। কিন্তু আমরা কিভাবে লিখছি, এগ্রিকালচার which comprised almost a quarter of Turkey's economy in 2000 fell to 14%, a decrease of, এখানে কমা দিয়ে লিখতে হবে a decrease of 10% of total economy, অর্থাৎ টোটাল ইকোনমি থেকে 10% কমে গেছে in 2016। অর্থাৎ এটা দিয়ে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে উপরে যে একটা প্যারাগ্রাফ আছে, মানে উপরে একটা তথ্য আছে, এই তথ্যটাকে আমরা ব্যাখ্যা করলাম। এই যে এগ্রিকালচার, এখানে এগ্রিকালচারটা দেওয়া আছে, এই যে 24% ছিল, মানে এগ্রিকালচার যেটা কিনা প্রায় কোয়ার্টার, মানে টোটাল ইকোনমির প্রায় কোয়ার্টার ছিল, সেটা কমে গিয়ে 14% হয়ে গিয়েছিল। 14% কমে গিয়েছিল, যে কমটা কি ছিল, 14% কম ছিল, মানে 14% কমে গিয়েছিল। মানে এটাকে আমরা বলি যে ডিক্রিজ। ডিক্রিজ মানে কি, হ্রাস পাওয়া। তাহলে কত পার্সেন্টের হ্রাস ছিল? এটা 10%-এর হ্রাস ছিল, যেটা টোটাল ইকোনমির 10%। তাহলে এগ্রিকালচারটা হয়ে গেল। তারপরে বাকি থাকে এজিএল, এই যে গভর্নমেন্ট হলো জি, আর এল হচ্ছে লেজার। তাহলে দেখেন এটা দুইটাকে আমরা একসঙ্গে এক বাক্যে বর্ণনা করবো। আমরা বলবো কি, গভর্নমেন্ট এন্ড লেজার হসপিটালিটি ছিল যথাক্রমে 12 এবং 17, যে দুইটা কমে গিয়ে হয়ে গেছে 9 এবং 14। একসাথে হবে বাক্যটা, আলাদা করে লেখা যাবে না। যে গভর্নমেন্ট 12% ছিল, যেটা কমে গিয়ে 9% হয়ে গেছে 2016 সালে, এটা দিয়ে ফুল স্টপ দিলেন। আবার বলবেন গভর্নমেন্ট, আবার বলবেন লেজার হসপিটালিটি 2000 সালে ছিল 17%, সেটা 2016 সালে হয়ে গেছে 14%। তাহলে বারবার 2000 সাল কথাটা বারবার চলে আসবে। এই জন্য যাতে 2000 সাল কথাটা বারবার যেন না লিখতে হয়, এক্সামিনার যেন ডিস্টার্ব না হয়, যে রিপিট যেন না হয়, এই জন্য একসাথে বলা যেতে পারে। যেমন আমি আরেকটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, মনে করেন যে ক্লাসের যারা A+ পায় তাদের নামগুলো আলাদাভাবে লিখে দিলেই হবে, যে এরা 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 A+, নিজ দিয়ে লিখে দেবেন 80 পাইছে কারা, খালি নামগুলো লিখে দেবেন। বারবার বলার দরকার নাই যে করিম 80 পেয়েছে, রহিম 80 পেয়েছে, বশির 80 পেয়েছে, এবার বলার দরকার নাই আপনার। আপনি বলবেন করিম রহিম যথাক্রমে সবাই কি করেছে, একই নাম্বার পেয়েছে, সবাই 80 করে পেয়েছে। এটা হলো স্মার্টনেস, এটাকে বলা হয় একদম স্পন্টেনিয়াস, একদম ভালো বর্ণনা। আপনি যদি বিস্তারিত লেখেন তাহলে কিন্তু ভালো মার্ক আসবে না। তাহলে আমরা এখন যেটা করব, আমরা পরের বাক্যটা আমরা দেখি কিভাবে আমরা তৈরি করতে পারি। পরের বাক্যটাতে আমরা যাচ্ছি এবার। পরের বাক্যটা আছে, আচ্ছা আমরা কোনো গ্রুপ ক্রিয়েট করব না। পরের বাক্যটা দেখেন তাহলে, এই যে গভর্নমেন্ট আর লেজার, এই দুইটাকে আমরা আলোচনা করবো, কারণ আমরা কিন্তু আলাদা করেছিলাম ইনফরমেশন গুলোকে। প্রথমে আমরা প্রশ্নটা পড়বো, প্রশ্নটা পড়ে আমরা সবসময় প্রশ্নটা পড়ে আমরা কি করব, ওখান থেকে আইডিয়া নিব যে আমাদের কি করতে হবে। প্রশ্নের মধ্যে লেখা ছিল যে সিলেক্ট দ্য মেইন ফিচার, সামারাইজ দ্য মেইন ফিচার, সিলেক্ট দ্য মেইন ইনফরমেশন, সামারাইজ দ্য মেইন ফিচার এন্ড কম্পারিজন, মানে কম্পেয়ার করতে বলছে, হায়ার রিলেভেন্ট।
তাহলে আমরা কি করছিলাম, সবগুলো কি করছিলাম, আলাদা আলাদা করেছিলাম ইনফরমেশন গুলো। তাহলে এখন এখানে ডি ছিল কোনটা, এই এগ্রিকালচার, গভর্নমেন্ট আর লেজার, এটা ছিল ডি। তাহলে অলরেডি আমরা এগ্রিকালচার আলোচনা করে ফেলেছি, এবার গভর্নমেন্ট আর লেজার এই দুইটাকে আমরা একসঙ্গে আলোচনা করব। এই 2000 সালের সাথে 2016 সালের কম্পেয়ারটা করতেছি আমরা। এবার আমরা দেখি কিভাবে কম্পেয়ার করতে হবে। জাস্ট we are going to discuss about the next point. তাহলে দেখেন in 2000, এখানে আমরা লিখতেছি in 2000, একসাথে সবকিছু বলে দেব। in 2000 ইকোনমিক আউটপুটস, বারবার বলা দরকার নাই যে ইকোনমিক কন্ট্রিবিউশন, তারপর ইকোনমিক ইনকাম আমরা একবার বলছিলাম, তো আমরা বলছি ইকোনমিক আউটপুট মানে কোন সেক্টরের কতটুকু আউটপুট আসলো। আউটপুট মানে হচ্ছে যে কন্ট্রিবিউশন কতটুকু আসলো, কোন সেক্টরের অবদান কতটুকু। এগুলো কিন্তু প্রতি শব্দ যে ইকোনমিক আউটপুটস, এখানে ইউজ করছি ইকোনমিক আউটপুটস। তার আগেরটার মধ্যে আমরা ইউজ করেছিলাম দেখেন এখানে ইকোনমিক ইনকাম, তারপরে আমরা ইউজ করেছিলাম যে ইকোনমিক কন্ট্রিবিউশন, এরকম আমরা লিখছিলাম কোথাও জানো। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে হাউ দে কন্ট্রিবিউটেড, তো এরকম। তো যাই হোক আমরা পরের বাক্যটা তৈরি করি। তাহলে আমরা দেখে আসলাম ইকোনমিক আউটপুটস ফ্রম গভর্নমেন্ট এন্ড লেজার এন্ড হসপিটালিটি সেক্টরস ওয়ার এট এত পার্সেন্ট। এট কিন্তু লিখতে হবে, এট না লিখলে কিন্তু হবে না। 12% ছিল, এট 12% এন্ড 17%। এই একটা এট দিয়ে এই দুইটাকে বোঝানো হইতেছে, ঠিক আছে। কারেসপন্ডিংলি, তার মানে হচ্ছে যে কারেসপন্ডিংলি মানে হচ্ছে যে দুইটা যথাক্রমে। তাহলে গভর্নমেন্ট এন্ড লেজার হসপিটালিটি সেক্টরস এর অবদান ছিল 12 এবং 17% কারেসপন্ডিংলি, এন্ড বোথ, এবং বোথ কি করেছিল, এন্ড বোথ হাউএভার, এখানে একটা চালাকি বুদ্ধি বলছি, বোথ হাউএভার, তবে যাই হোক না কেন, বোথ হাউএভার ডিক্রিজড বাই 3% আফটার এ 16 ইয়ার পিরিয়ড। অর্থাৎ 16 বছর পরে, আফটার এ 16 ইয়ার পিরিয়ড, অর্থাৎ এটা কিন্তু একটা পিরিয়ড বোঝাচ্ছে। দেখেন 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত একটা পিরিয়ড, কিন্তু এজন্য বলছে আফটার এ 16 ইয়ার পিরিয়ড। বারবার কিন্তু লেখা যায় না যে ইন 2016, ইন দা ইয়ার 2016, এট দা এন্ড অফ দা ইয়ার বা এট দা এন্ড অফ দা পিরিয়ড, বারবার লেখা যায় না, কারণ আমরা এর আগে একবার লিখছিলাম, যে ইন 2016, এই যে ইন 2020 লিখছিলাম, তারপরে এখানে লেখছে ইন দা ইয়ার 2000, তারপরে এট দা এন্ড অফ দা লিখছিলাম, এট দা বিগিনিং লিখছিলাম, এই যে এট দা বিগিনিং, তারপরে এট দা এন্ড মনে হয় সম্ভবত কোথাও লিখতে পারি অথবা এই যে এখানে ইন 16 লেখা। তো বারবার যদি আমি ইন 16 লিখি তাহলে একটু বিষয়টা একটু মানে একই রকম হয়ে যাচ্ছে। এজন্য আমরা কি করব, আমরা লিখবো আফটার এ 16 ইয়ার পিরিয়ড। এখন আমি যদি বলি এট দা বিগিনিং অফ 16 ইয়ার পিরিয়ড, ভেরি নাইস। আমরা বলি এট দা এন্ড অফ 16 ইয়ার পিরিয়ড, তাহলে কিন্তু আমার বারবার কিন্তু 2000 সাল কথাটা লেখার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব, এরকম করে আমরা কি করব, মানে চালাকি বুদ্ধি ইউজ করব, যে বারবার 2016 সাল 2010 সাল যেন বারবার যেন না লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখলাম কি, যে এন্ড বোথ হাউএভার ডিক্রিজড, কমে গিয়েছিল। তাহলে ডিক্রিজড হয়েছিল কত, বাই 10%, ডিক্রিজড বাই 3% আফটার এ 16 ইয়ার পিরিয়ড, মানে 16 ইয়ার পিরিয়ডের কি হয়েছে 3% বেড়ে গিয়েছে। 3% বাড়ছে দুইটাই। আমরা কিন্তু বলি না একবারও যে 12 থেকে 15 হয়েছে বা 12 থেকে 9 হয়েছে, 17 থেকে 14 হয়েছে, এটা কিন্তু আমরা বলি নাই। আমরা বলছি যে বাই 3%। তখন এখানে বোঝা যাবে এমনিতেই যে এটা 12% ছিল এবং 17% ছিল, যেটা 3% করে কমে গেছে। এক্সামিনার বুঝতে পারবে যে 3% করে কমে গেলে কত, এটা এক্সামিনার হিসাব করতে পারবে। আপনার লেখার দরকার নাই যে 12 থেকে 9 হয়েছে, 17 থেকে 14 হয়েছে, এটা বলার দরকার নাই। এটা যদিও প্যাসেজে দেওয়া আছে, প্যাসেজে কিন্তু দেওয়া আছে, এই যে প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে, এই যে 12, গভর্নমেন্ট কত 12 থেকে হয়েছে 9, আর লেজার ছিল 17%, 17 থেকে হয়েছে 14, বলা দরকার নাই। আপনি বলবেন যে দুইটাই 3% করে বাড়ছে। আচ্ছা, একটু বাই আর টু, এটার মধ্যে একটু আমাদের একটু আমি ক্লিয়ারলি ধারণা দিয়ে দিচ্ছি, নাহলে বুঝবেন না। বাই আর টু বুঝতে হবে, একটু প্রাসঙ্গিক গ্রামারের একটা ব্যাপার, সেটা শেয়ার করতে হচ্ছে। আচ্ছা, আমি একটু বোর্ড শেয়ার করছি যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। যখন আমরা লিখবো এরকম, ধরেন 10 টাকা থেকে, ধরেন 20 টাকা থেকে 50 টাকা হয়েছে, আচ্ছা 20 টাকা থেকে 40 টাকা যদি হয়, তাহলে আমরা বলবো, ধরেন এটা ছিল রাইস প্রোডাকশন, ফর এক্সাম্পল রাইস 20 ইউনিট থেকে 40 ইউনিট হয়েছে, তাহলে আমরা বলবো কি, যে রাইস ইনক্রিজ টু রাইস প্রোডাকশন, জাস্ট উদাহরণ দিচ্ছি, রাইস প্রোডাকশন ওয়াজ ইনক্রিজড, আচ্ছা ইনক্রিজ হয়েছিল, বেড়ে গেছিল, হ্যাঁ, ইনক্রিজ টু 14%, এটা হচ্ছে 2, তাহলে ইনক্রিজের পরে কি বসছে, 2 বসেছে। যদি আমি এখানে পুরো সংখ্যাটা যদি আমি লিখি তাহলে হবে 40%। আর আমি যদি বলি এইভাবে
যে রাইস প্রোডাকশন PION was increased এই যে INCREASD increased by 20%, তাহলে তখন বোঝাবে যে কত পার্সেন্ট বাড়ছে, মানে এটা বাড়ছে যে এটা কতটুকু বাড়ছে এটা বোঝাচ্ছে, তখন বাই হবে। আর যদি আমরা 2 দেই তাহলে হবে কি এই এরকম 40 হবে, 240 হবে। আর যে এটার পার্থক্যটা যদি বলি আমরা যে 20 থেকে 40 হলে কত পার্সেন্ট বাড়ছে 20%, তাহলে আমরা বলবো যে বাই ইনক্রিজড বাই 20%। এখন অনেক সময় চালাকি বুদ্ধি করে আমরা এভাবে লিখি এরকম যে there was an increase of 20%, এভাবে আমরা লিখতে পারি। মানে এটা কিন্তু আমরা শুরুতে লিখছিলাম প্যারাগ্রাফে, আমাদের যখন এই রিপোর্টটা যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা লিখছিলাম। So let me share the screen again so that you can understand the example. এখানে দেখেন আমরা শুরুর দিকে কি করছিলাম, এই যে এখানে আমরা লিখছিলাম দেখেন 3% Turkish economy and experienced a more than threefold increase to 110, এই যে to 110 লিখছি না, এই to 110 মানে হলো to 10%। 2016 সালে কত পার্সেন্ট হয়েছে 10% হয়েছিল। এই যে আমরা এখানে বলছিলাম যে কনস্ট্রাকশনের কথা বলছিলাম, কনস্ট্রাকশন 3% থেকে বেড়ে গিয়ে কত হয়েছে 10% হয়েছে, তাহলে টু 10%, তাই তো। আমরা যখন 10টা যখন উল্লেখ করব তখন আমরা 2 ইউজ করব, আর যদি উল্লেখ না করি তাহলে বলবো 3 থেকে বাইরে কত পার্সেন্ট বাই 7%, 7% বাড়ছে। এটা তো বলা যাবে না, আমরা যদি বলেন 7% বাড়ছে তাহলে কিন্তু কম্পেয়ারটা হলো না, আমাদের বলছে এখানে কম্পেয়ার করার জন্য, এইজন্য আমরা বলছি যে মোর দেন 3-fold। তাহলে আমরা একটু আগে বললাম যে there was an increase of 10% বললাম না, এখানে দেখেন কি বলছি আমরা, এখানে বলছি যে Turkish economy in 2000 and experienced a more than 3-fold increase to এত পার্সেন্ট in, এই যে 1/10 লিখছি, 1/10 মানে কি 10% মানে তো 10 ভাগের 1 ভাগ, 100 এর যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 10 ভাগের 1 ভাগ হলো না, এরকম। সিমিলারলি কেন ইউজ করেছি আমরা, যখন একই জাতীয় ইনফরমেশন আমরা আলোচনা করব। ইকোনমিক ইনকাম ফ্রম ট্রেড ইউটিলিটিজ ওয়াজ 14% and had showed a slight growth, এই যে had showed a slight growth of, এই যে গ্রোথ অফ মানে কি জানেন, ইনক্রিজ অফ, এটার মানে কি স্লাইড ইনক্রিজ, এই গ্রোথ মানে হলো ইনক্রিজ। তাহলে আমরা তিনটা বাক্য তৈরি করলাম, একটা হলো বাই, আরেকটা হচ্ছে টু, আর একটা হচ্ছে অফ। এই যে অফ দিলাম আমরা এখানে, যে that showed a slight increase অথবা slight growth, slight rise of 2% in 2014 at the beginning of the period manufacturing, এগুলো বললাম, accounted for এত পার্সেন্ট and এত পার্সেন্ট, and these rose to মানে কি, rose মানে increased, rose মানে হচ্ছে কি increase, এই যে INCREASED, তাহলে increase to এত পার্সেন্ট, এখানে আমরা 2 ইউজ করেছিলাম। আবার একই মানুষ মানে একই ইনফরমেশন, একই জাতীয় ইনফরমেশন আমরা যখন আবার ইনক্রিজ টু ইউজ করতে পারি, আবার অনেক সময় ইনক্রিজড বাই ইউজ করি আমরা। তো বাই কোথায় ইউজ করছিলাম আমরা, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে in 2000 economic output from government and leisure and hospitality sector were at, এই যে were কেন ইউজ করেছি, কারণ leisure and hospitality and government এগুলো দুইটা ইনফরমেশন, এজন্য আমরা were ইউজ করছি। দুইটা জিনিস একসাথে ইনফরমেশন করলে, আমরা বলছিলাম না যে যেমন রহিম এবং করিমের যথাক্রমে 5 টাকা এবং 10 টাকা করে আছে, তাদের আগামীকালকে তাদের বাবা 2 টাকা করে দিবে, তাদের আগামীকালকে তাদের টাকার সংখ্যা হবে 5 এবং 7 বা 7 এবং 9 এরকম। তাহলে এরকম কারেসপন্ডিংলি লিখছি, and both however decreased by 3%। বারবার আপনার যদি বলতে হয় যে এটা বেড়ে গিয়ে হবে কমে গিয়ে হবে 9% and 14%, এটা বারবার বলার দরকার নাই। বারবার না বলে আমরা বলবো ডিক্রিজ বাই 3% আফটার এ 16-year period। 16-year period মানে কি 16 বছরের ব্যবধানে। আপনার বলার দরকার নাই যে ইন 2016, বারবার যদি ইন 2016 আমরা লিখি, অলরেডি আমরা দুইবার ইউজ করে ফেলছি যে ইন 2016, এই যে ইন 2016, এটা যদি বারবার ইউজ করি তাহলে আমাদের নাম্বার কমে যাবে, কারণ আমাদের প্রতি শব্দ ইউজ করতে হবে। এরপরে দেখেন ইন কন্ট্রাস্ট দিছি আমরা কখন, যখন ওই দুইটা ইনফরমেশনের থেকে যখন একটু বেশি ব্যতিক্রম ধর্মী ইনফরমেশন আসবে, তখন আমাদের বলতে হবে ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট, অথবা ইট ইজ নোটেবল দ্যাট, ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট। এগুলো হচ্ছে যে চালাকি বুদ্ধি, যখন আপনি অবাক করার বিষয় হচ্ছে যে একটা সেক্টরের কোনো উন্নতি নাই, বিষয়টা হচ্ছে এরকম, একটা সেক্টরের কোনো আয় উন্নতি নাই, কোনো বাড়েও নাই কমেও নাই, যখন এরকম আমরা লিখবো তখন আমরা বলবো কি ইটস ইন্টারেস্টিং দ্যাট, অথবা ইট ইজ নোটেবল দ্যাট, অথবা নোটেবলি আমরা ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট, এটা আমরা ইউজ করবো। এটা একটা গ্রামারের স্ট্রাকচার হিসেবে ইউজ করা যায়, ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট। তাহলে ওয়ার্থ নোটিং দ্যাট এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, আপনি যখন এরকম লিখবেন তখন এক্সামিনার আপনাকে এই ব্ল্যাক যে মার্ক করা যায় ওয়ার্ড গুলো আছে না, এগুলো আপনার মার্ক দিবে, কারণ এগুলো হলো 7 ব্যান্ড। এই যে দ্যাট ইউজ করছি না, যে ইট ইজ নোটেবল দ্যাট,
আপনি যদি এইটুকু না দিয়ে যদি আপনি লেখেন এরকম যে কন্ট্রিবিউশন ফ্রম হেলথ কেয়ার এন্ড এডুকেশন সেক্টর রিমেইন কনস্ট্যান্ট বা আনচেঞ্জড ইন বোথ ইয়ার্স এট জাস্ট 17%, বাক্য কি হয়েছে কিনা বলেন? বাক্য হয়েছে। আমি আপনাদেরকে আরো উদাহরণ দিয়ে, বাংলা উদাহরণ দিয়ে সহজে বুঝাই দিচ্ছি। এর আগে বলছি, আপনি যদি কোনো একটা জায়গায় যদি আপনি স্যান্ডউইচ খাইতে যান বা বার্গার খাইতে যান, বার্গারের মধ্যে যদি সালাদ আর যদি সস না দেয়, বা সসেস বলি, বিভিন্ন রকমের সস আছে, টমেটো সস, এগুলো যদি না দেয়, সালাদের মধ্যে যদি সস না দেয়, সালাদের মধ্যে যদি এক্সট্রা অনিয়ন যদি না দেয়, বা সালাদ, মোট কথা হচ্ছে যে আমরা যদি বার্গার খাই বা পিৎজা যে কোনো কিছু খাই, সেগুলোর যদি আপনার সুন্দর না হয়, সেগুলোর মধ্যে যদি আলাদা সালাদ দেওয়া না থাকে, আলাদা সস দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমরা খাইতে চাই না, সেটার দাম কমে যায়। একেবারে অনেস্টলি বলি যে আমরা এখানে কানাডাতে প্রচুর পরিমাণে আমাদের যেটা খাওয়া হয় বার্গার, পিৎজা আর হচ্ছে স্যান্ডউইচ, যেসব দোকানে আমাদেরকে খুব যত্ন করে দেয় এবং সুন্দর করে সস, তারপরে হচ্ছে সালাদ সুন্দর করে যখন দেয়, আবার পানি ফ্রি দেয়, কোক দেয়, ফ্রি দেয়, তারপরে ফ্রি কিছু অনেক সময় ফ্রি দেয় জিনিস আমাদেরকে, হ্যাঁ, এই যে ফ্রি কি বলে ফ্রাই দেয়, কি বলে পটেটো ফ্রাই, কি বলে এটাকে ইংলিশে, চাইনিজ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, রাইট, ফ্রেঞ্চ ফ্রাই। তো আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দেয়, এগুলো হচ্ছে এক্সট্রা জিনিস। তো আপনি যখন একই জিনিস, এই যে এটা হচ্ছে জাস্ট এই যে কন্ট্রিবিউশন ফ্রম হেলথ কেয়ার, এটা হলো মেইন কথা, এইটুকু বললেও কিন্তু বাক্য হচ্ছে, কিন্তু কোনো কিছুই আপনি একসাথে বলতে পারবেন না, মানে জাস্ট মেইন কথা বলতে পারবেন না। যেমন কলা আমরা সুলায় বিক্রি করি না কেউ, কলা যেমন সুলায় থাকে, সেটার মধ্যে ঢাকনা দেওয়া থাকে, কলা আমরা কি করি যে এটা যখন আমি খাবো আমার ব্যাগ থেকে বের করে তারপরে আমি সুলায় খাবো। এক্সামিনার আপনার বাক্যটা, মূল বাক্যটা খুঁজে বের করবে, আপনার এই যে এটা হচ্ছে আপনার অলংকারের মতো, যে ইন কন্ট্রাস্ট, ইটস ওয়ার্থ নোটিং দ্যাট, এগুলো হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন, এটা সেন্টেন্সটাকে 7 ব্যান্ড করে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করলাম, ইন কন্ট্রাস্ট, it's worth noting that contributions from healthcare education sector remained constant বা unchanged in both years. এই যে both years যে লিখছি, এখানে কিন্তু আমরা কি করছি, in 2016, in 2020 বা in 2000, এই যে দুইটা সাল যে এখানে উল্লেখ করা ছিল না, in 2000 and 2016, সেই দুইটা আমরা ইউজ করি নাই, আমরা বলছি both years, 2 বছরের মধ্যেই। দুইটাতে কত ছিল, 17% ছিল। তাহলে আমরা যে বর্ণনা করার আগে যে আমরা সাজায় গোছায় নিছিলাম, সেটা কি আলাদা আলাদা ভাবে কি হয়েছে কিনা, ব্যাখ্যা করলাম কিনা? প্রথমে বলছিলাম ইউ, যেগুলো আপওয়ার্ড, এরপরে বলছি ডাউনওয়ার্ড, এরপরে আমরা আলোচনা করলাম কোনটা, লাস্টে যেটা বললাম সেটা হলো ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট। এই যে ইন কন্ট্রাস্ট যখন আমরা বলবো, তখন এক্সামিনার নিজেই বুঝতে পারবে যে এটা একটা বিশেষ ইনফরমেশন। তাহলে আমরা কয়টা প্যারাগ্রাফ ইউজ করলাম, এই যে একটা প্যারাগ্রাফ ইউজ করলাম হচ্ছে ডাউনওয়ার্ড, আর একটাতে আপওয়ার্ড। প্রথমে ইন্ট্রোডাকশন লিখলাম, ইন্ট্রোডাকশন ইউজ করছি, তারপরে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, এরপর আমরা ওভারঅল লিখবো। আর ওভারঅলে গিয়ে আমরা কোনো অবস্থাতে আমরা কি করতে পারবো না, সেম ইনফরমেশন যেগুলো আছে সেগুলোই আমরা সামারাইজ করব, নতুন কোনো কিছু লেখা যাবে না। তাহলে ওভারঅলটা আসলে কি হবে, এটা আমি জাস্ট একটু আপনাদেরকে বলে দিচ্ছি যাতে ক্লিয়ারলি ধারণা পাবেন। জীবন ওভারঅল আপনাদের ভুল হবে না যদি এটা ভালোভাবে ফলো করতে পারেন। জাস্ট রিমেম্বার একটা জিনিস, আপনার মাথার মধ্যে যদি কিছু নাও থাকে, বুদ্ধি করতে পারতেছেন না যে কি করব, কোনটা ওভারঅল লিখবো, কি লিখবো, জাস্ট আপনি কি করবেন, ওই যে ওভারঅল, ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড তো মনে আছে নাকি, কোনগুলো আপওয়ার্ড আর কোনগুলো ডাউনওয়ার্ড? আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা লিখতে হয় সেটা হচ্ছে আপনি জাস্ট একটা জিনিস করবেন, কনফার্ম করবেন, সেটা হচ্ছে 2000 সালে সব থেকে বেশি অবদান কে রাখছিল, সব থেকে বেশি, এগ্রিকালচার, রাইট? লার্জেস্ট কন্ট্রিবিউশন বা হাইয়েস্ট কন্ট্রিবিউশন, হ্যাঁ, এখানে আমরা বললাম হাইয়েস্ট কন্ট্রিবিউশন, HIGHEST, হাইয়েস্ট কন্ট্রিবিউশন কার, এগ্রিকালচার। আর লোয়েস্ট কার, কনস্ট্রাকশন। হাইয়েস্ট আর কি, লোয়েস্ট। আচ্ছা, 2016 সালে কার অবদান বেশি, 2016 সালে অবদান কার বেশি, হেলথ কেয়ার সব থেকে বেশি। তাহলে এটাকে আমরা কি বলবো, মোস্ট, মানে মোস্ট অফ দ্য ইকোনমিক ইনকাম কোথা থেকে আসছিল, একটা হচ্ছে মোস্ট ইনকাম আর একটা হচ্ছে লিস্ট ইনকাম। লিস্ট মানে হলো সব থেকে কম, তাহলে লিস্ট কত, লিস্ট হচ্ছে 8%। তাহলে ফাইন্যান্স বিজনেস থেকে হচ্ছে 8%, এটা হচ্ছে লিস্ট ইনকাম। তাহলে একটা হচ্ছে লিস্ট ইনকাম আর একটা হচ্ছে মোস্ট ইনকাম। আর এখানে আমরা বলছি হাইয়েস্ট ইনকাম, লোয়েস্ট ইনকাম না, আপনি সবগুলোতে একই বলবেন যে হাইয়েস্ট ইনকাম 2000 সাল, হাইয়েস্ট ইনকাম 2016 সাল, বারবার একই ওয়ার্ড ইউজ করা যাবে না। এজন্য আমরা একবার বলবো হাইয়েস্ট, লোয়েস্ট, আরেকবার বলবো লার্জেস্ট কন্ট্রিবিউশন, বিগ কন্ট্রিবিউশন বা সামথিং, আমরা কি করব, ভিন্ন অর্থ ইউজ করব, একই সময়ে মানে একই ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না। তাহলে আমরা বুঝলাম
যে সব থেকে হাইয়েস্ট কন্ট্রিবিউশন লয়েস্ট কন্ট্রিবিউশন 2000 সালে কোনটা, আর 2016 সালে সেম ভাবে আমরা কি করব, সব থেকে হাইয়েস্ট কত সালে, মানে কোন 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 সেক্টরে, লয়েস্ট কোন সেক্টরে, এটা আমরা আলোচনা করব। এবার আমরা দেখেন ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখি। জাস্ট আমরা এখন লিখবো যা আমরা আলোচনা করলাম, হাইয়েস্ট আর লোয়েস্ট এই কথাটাই আমরা বলবো। দেখেন ওভারঅল ইটস ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট, ক্রিস্টাল ক্লিয়ার না দিয়ে যদি আমরা এভাবে লিখি যে ইট ক্যান বি হাইলাইটেড দ্যাট, ওভারঅল ইট ক্যান বি HIGHLIGHTED, it can be highlighted that at the beginning of the period construction contributed the least to the economy of Turkey. তাহলে কনস্ট্রাকশন যে 3% ছিল মাত্র, আমরা তো এট দ্য বিগিনিং বলছি, মানে কি এট দ্য বিগিনিং মানে 2016 সালে। তাহলে 2016 সালে এই যে আমরা একটু আগে যে আলোচনা করলাম, আমরা দেখলাম এখানে এই যে আমরা বলছিলাম কি যে হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট হচ্ছে 24% আর লোয়েস্ট কোনটা, কনস্ট্রাকশন। তাহলে কনস্ট্রাকশন যদি লোয়েস্ট হয় তাহলে হাইয়েস্ট কোনটা, এগ্রিকালচার। তাহলে কম্পেয়ার হচ্ছে না এখানে একটা, এখানে কি কম্পেয়ার আছে কিনা, যে যেখানে কনস্ট্রাকশন যেখানে লোয়েস্ট সেখানে এগ্রিকালচার হাইয়েস্ট হয়েছে, তাহলে এটা কম্পেয়ার না, সবথেকে কম আর বেশি। তাহলে দুইটার মধ্যে যখন কম্পেয়ার করা হয় যে অমুক পাইছে 80 আর অমুক পাইছে 20, অমুক পাইছে 30, তাহলে এটা কম্পেয়ার হলো না। তাহলে এইভাবে কম্পেয়ার করতে গেলে আপনি যদি আলাদা বাক্য লেখেন তাহলে তো কম্পেয়ার হবে না, বাক্য একটা বানাতে হবে, তাহলে কম্পেয়ার হবে। তাহলে বাক্য একটা বানালে কি করতে হবে, এই যে দেখেন construction contributed the least to the economy of Turkey, whereas মানে হলো অন্যথায় agriculture was the most significant economic sector। আর কিছু বলা যাবে না, কোনো সংখ্যা লেখা যাবে না, পার্সেন্টেজ লেখা যাবে না, পার্সেন্টেজ তো ভিতরে লিখছেনই। সংবাদ শিরোনামে কিন্তু বলে না যে মানুষ কয়জন মারা গেছে, কয়জন আহত হয়েছে, কয়জন নিহত হয়েছে, এটা আগে বলে না, বলে যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে অ্যাক্সিডেন্টের বিস্তারিত বলে হচ্ছে শিরোনামের পরে হচ্ছে মেইন যে বিস্তারিত খবর তখন বলতে হবে। তো মনে রাখবেন যে লাস্টের ওভারঅলে কখনোই কোনো কি লেখা যাবে না, সংখ্যা লেখা যাবে না। তাহলে ওভারঅল ইট ক্যান বি হাইলাইটেড দ্যাট এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, 2016 কথাটা আমার লেখা দরকার নাই, কনস্ট্রাকশন কন্ট্রিবিউটেড দ্য লিস্ট টু দ্য ইকোনমি, whereas agriculture was the most significant economic sector। আপনি যদি একই রকম সূত্র করে লেখেন এভাবে যে at the মানে overall it can be highlighted that at the beginning of the period construction contributed the least of Turkish economy and agriculture contributed the most। তাহলে বারবার contributed ওয়ার্ডটা যদি আসে না তাহলে আপনার নাম্বার আসবে না, এইজন্য আমরা কন্ট্রিবিউশন ওয়ার্ডটা বাদ দিয়া বলছি agriculture was the most significant economic sector। আচ্ছা এরপরে দেখবেন ইন কম্পারিশন, তাহলে এখানে কম্পেয়ার করতেছি কার সাথে, বিগিনিং এর সাথে এন্ডিং এর কম্পেয়ার করতেছি। তাহলে এট দ্য এন্ড অফ দ্য টাইম লেংথ, এট দ্য এন্ড অফ দ্য টাইম লেংথ মানে হচ্ছে 2016 সাল, হেলথ কেয়ার এন্ড এডুকেশন বিকেম দ্য লার্জেস্ট, বিকেম মানে হয়েছিল, মানে হেলথ কেয়ার এবং এডুকেশন বিকেম দ্য লার্জেস্ট ইকোনমিক সেগমেন্ট, অর্থাৎ 2016 সালে বা এট দ্য এন্ড অফ দ্য টাইম লেংথ হেলথ কেয়ার এন্ড এডুকেশন সেক্টর বিকেম দ্য লার্জেস্ট, মানে এটা একটা বিশাল আয়ের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে এরকম। and the lowest contribution was made by, এই যে দেখেন এখানে একটা আমরা কি করছি, একটা প্যাসিভ ভয়েস ইউজ করছি, and the lowest is largest আর lowest। আচ্ছা আমরা যদি এখানে হাইয়েস্ট লিখতাম তাহলে কি হইতো না, হাইয়েস্ট কন্ট্রিবিউশন হাইয়েস্ট ইকোনমিক সেগমেন্ট হইতো, কিন্তু আমরা লার্জেস্ট লিখছি, লার্জেস্ট কন্ট্রিবিউশন লার্জেস্ট ইকোনমিক সেগমেন্ট and the lowest contribution was made by finance, business and other services। তার মানে লাস্টে আমরা আলোচনা করছিলাম সবথেকে বেশি ছিল কোনটা, ইকোনমি, এডুকেশন, হেলথ কেয়ার এন্ড এডুকেশন, আর সবথেকে কম ছিল ফাইন্যান্স, বিজনেস, ওই যে 8%। তাহলে ওইটাই আমরা আলোচনা করলাম লাস্টে। এই যে হাইয়েস্ট ছিল লাস্টের সালগুলো বলতেছি, 2016 সালে বলছিলাম যে এই যে 2017% ছিল হেলথ কেয়ার এন্ড এডুকেশনে, আর সবথেকে কম ছিল হচ্ছে বিজনেস এন্ড ফাইন্যান্স। তাহলে এই কথাটাই বলছি যে এট দ্য এন্ড অফ দ্য টাইম লেংথ highest income was, highest economic sector বা segment was healthcare and education, whereas বা while বা on the other hand এরকম বলে আমরা বলবো কি finance and business and others was made by, contribution from finance was made by 8%। এই 8% আমরা লিখবো না, ঠিক আছে, জাস্ট আমরা সংখ্যা লিখবো না, সংখ্যাটাকে অ্যাভয়েড করব। এই যে lowest contribution was made by finance, তার মানে আমরা যেটা বুঝলাম যে ওভারভিউতে জাস্ট আমরা লিখছি এটাই যে দুইটা সালের মধ্যে যেহেতু কম্পেয়ার করছে তাহলে শুরুর বছরে সবথেকে বেশি অবদান রাখছিল কোন সেক্টর থেকে আর সবথেকে কম অবদান রাখছিল কোন সেক্টরে, শেষের দিকে কোন সেক্টর থেকে সবথেকে কম অবদান সবথেকে বেশি অবদান কোনটা,
জাস্ট এই দুইটা কথাই আমাদের লিখতে হবে। মনে রাখতে হবে এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ধরনের আসলে আমাদের কি করতে হবে, ওভারঅল লিখতে হবে, এই যে ইন কম্পারিজন লিখতে হবে, হোয়ার অ্যাজ লিখতে হবে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। এবার আমরা যেটা করব, ঠিক একই রকমের যদি আসে তাহলে সেটা আমরা কিভাবে সলভ করবো আমরা একটু শেয়ার করছি। আমি আরেকটা ফাইল শেয়ার করছি, এরপর আমি প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। সেটা হচ্ছে প্রশ্ন নিব, অবশ্যই প্রশ্ন নিব। প্রশ্ন নেওয়ার আগে আমি একটু আরেকটা ফোল্ডার আমি শেয়ার করব, মানে আরেকটা বিশেষ ইনফরমেশন শেয়ার করব। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখুন পাই চার্ট। দেখি এবার কেউ বলতে পারে কিনা। আচ্ছা, আমি এটা ইয়েস আমরা পাইছি। দেখি এবার দেখি দাতা আর কিনা আপনারা। আচ্ছা, এখানে দেখেন এটা একই রকম, আগেরটা থেকে একটু ব্যতিক্রম আর কি। এখানে সরাসরি করে দেয় নাই, মানে এই যে নীল দাগ বলতে কোনটা বোঝাচ্ছে, ধরেন এই যে সবুজ কোনটা, ডেফিনিট জব, সবুজটা হচ্ছে ডেফিনিট জব। তার মানে এখানে যে 30% যেটা এখানে যদি আমরা লিখতাম ডেফিনিট জব, আর 12% যেটা হলুদ সেটা হচ্ছে লুকিং ফর জব, মানে মেইন রিজন ফর ইমিগ্রেশন বা মাইগ্রেশন ফ্রম দ্য ইউকে, মাইগ্রেশন টু এবং ফ্রম দ্য ইউকে, অর্থাৎ ইউকে তে যাওয়ার কারণগুলো কি কি। কেউ যায় হলো পড়াশোনা করার জন্য, কেউ যায় হচ্ছে যে কোম্পানিতে জয়েন করার জন্য, কেউ যায় হচ্ছে আত্মীয় স্বজনকে দেখা করার জন্য, কেউ যায় হচ্ছে জবের জন্য, কেউ যায় কোনো কারণ ছাড়াই যায়, এরকম আর কি। এরকম কারণ দিছে এখানে। তো আমরা কি করবো, যে সব থেকে বেশি কারণে যাইতো কত সালে, এটা সাল দেওয়া আছে কি? আচ্ছা, এটা 2007 সাল। আচ্ছা, এটার সাথে মিলবে না, এটা কম্পেয়ার, এটা হবে না। ও আচ্ছা, এটাও হবে। এই যে এখানে লেখছে ইমিগ্রেশন করে। আচ্ছা ভাইয়া, পার্সেন্টেজ গুলা কম্পারিজন করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি এটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, অন্য আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা পাই চার্টের আরেকটা एग्जांपल দিচ্ছি, যে পাই চার্ট, হ্যাঁ, কম্পেয়ার পাই চার্ট, কম্পেয়ার পিআইই পাই চার্ট, PIECHART। আমরা যখন দুইটা পাই চার্ট একসাথে আলোচনা করব তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। এই যে আমরা এখানে পেয়ে গেছি অলরেডি, সালের মধ্যে যদি হয় কোনো কিছু, দেখেন এই যে এরকম যদি পরীক্ষা আসে, দেখেন এই যে ফর্মাল মিউজিক, একটু স্লো হচ্ছে, ইন্টারনেটটা স্লো হচ্ছে। এই যে চায়না মোবাইল মিডিয়া এন্টারটেইনমেন্ট ডেইলি টাইম স্পেন্ড, এই যে মার্চের 2016, আর বলছে মার্চের 2018। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি ভাইয়া পাচ্ছি। স্ক্রিনটা আমি একটু বড় করে দিচ্ছি যাতে একই জাতীয় ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। তো আমি আপাতত একটু শেয়ার করলাম যে কিভাবে বর্ণনা করতে হবে। তো এইটা হচ্ছে যে ধরেন মেইন ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমি একটু স্ক্রিনটা বড় করি, স্ক্রিন বড় করলে সবারই বুঝতে সুবিধা হবে। জাস্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে? এই যে এটা হচ্ছে যে ওইটার মতোই একটা ইনফরমেশন, যে 2016 সালে আর 2018 সালের মধ্যে কম্পেয়ার করছে। বলছে সোশ্যাল নেটওয়ার্কিং এ 60%, রিডিং এ হচ্ছে 3%, আর হচ্ছে অডিও 4%। এখানে লেখা আছে এটা। আর এখানে লিখছে, আচ্ছা এখানে কম্পেয়ার করা যাবে না কারণ অনেক ইনফরমেশন নতুন আছে। দেখেন এখানে গেম আছে, গেমটা কমন করছে, গেমের মধ্যে 13%, আর আগে ছিল 13%, এখনো 13%। অর্থাৎ 2016 সালেও 13% ছিল। এই যে 2016 সালে 13% ছিল, আবার 2018 সালে 13%। আর ভিডিওতে দেখেন আগে ছিল 13%, পরে হয়ে গেছে 22%। অডিওটাও সেম। অডিওটা কত আছে? অডিওটা 4%, এখানেও 4%। রিডিং এ কত পার্সেন্ট ছিল? 3%, এটাও 3%। সোশ্যাল নেটওয়ার্কিং কত পার্সেন্ট? 60 আর 47। ঠিক আছে, এরকম। তো আমি যেভাবে বর্ণনা করছিলাম যে স্টাইলে, সেই স্টাইলে আমাদের কি করতে হবে, ইনক্রিজ আর ডিক্রিজটা আমাদের বুঝতে হবে সবার আগে। তাহলে প্রথমে আমরা যখন এরকম প্রশ্ন পাবো হাতে, তখন আমাদের কি করতে হবে, সোশ্যাল নেটওয়ার্কিং কি বাড়ছে না কমছে
কমছে, তাহলে কমলে কি হবে? ডিক্রিজ। আচ্ছা, এরপর ভিডিও বাড়ছে না কমছে? অফকোর্স বাড়ছে, তাহলে ইউ। আর গেমে কি বাড়ছে না কমছে? সেম রয়ে গেছে, মানে কনস্ট্যান্ট। সেম আর নিউজে কি বাড়ছে না কমছে? বাড়ছে। এই যে নিউজে 12% না, এই যে 11%, আগে ছিল 7%, পরে বাড়লো, বের হয়ে গেছে 11%, তাহলে ইউ হবে। অডিওতে 4%, তার মানে এটা হলো কনস্ট্যান্ট। রিডিং 3%, তার মানে হলো কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কয়টা ইউ আছে আর কয়টা ডি আছে। আচ্ছা, সি আছে কয়টা? সি মানে কনস্ট্যান্ট, যেগুলো বাড়ে নাই। তাহলে সেগুলো একটা ইনফরমেশন, যেগুলো বাড়ে নাই। আর যেগুলো বাড়ছে সেগুলো হচ্ছে কয়টা? একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে কত, একটা হচ্ছে ভিডিও, আর একটা হচ্ছে নিউজ। আচ্ছা, এখন আমরা কম্পেয়ার যদি করি তাহলে কিভাবে কম্পেয়ার করব? এটা কিন্তু ইজি ছিল অনেক, জানেন? আপনারা যেটা আলোচনা করছিলাম সেটা একটু বেশি কঠিন ছিল, কিন্তু এখন এটা আরো অনেক বেশি ইজি। মানে আপনি বলবেন যে মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং এ, মানে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এগুলোতে মানুষ টাইম ইউজ করতো আগে 60%, সেটা এখন অনেক কমে গিয়ে, মানে সেটা এখন না, সেটা কমে গিয়ে হয়ে গেছিল। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমি ক্লাসে আছি। তা এখানে আমরা যেটা করব, এটা অনেক ইজি হয়েছে, যে গেমে 6C, আর এটা হচ্ছে যে সি। তাহলে যেগুলো সি সেগুলো আলাদাভাবে যদি আমরা গণনা করি তাহলে খুব ইজিলি হবে। জাস্ট একটু আমরা কম্পেয়ার করব। এখন কম্পেয়ারটা কিভাবে করব দেখি। সোশ্যাল নেটওয়ার্কিং এ 60%, সেটা হয়ে গেছে 47%। আচ্ছা, আর এটা আর কোনটা কমছে? একটাই তো কমছে, এখানে কোনো কম্পেয়ার আসতেছে না। আচ্ছা, আর এখানে ইউ যেটা যেটা ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হয়েছে দুইটা, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে নিউজ। তো ভিডিওতে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 22% ইনক্রিজ, 22%। তাহলে 13 থেকে 22%, মানে প্রায় কত পার্সেন্ট হয়েছে? 9% বাড়ছে। 13 থেকে 22 কত? 9% বাড়ছে। তাহলে এখানে মাঝখানে যে পার্থক্যটা না, এটা বলবেন বাই 9%। বলবো যে দ্য টাইম, দ্য পার্সেন্টেজ, এটা কত পার্সেন্ট বাড়ছে? 9% বাড়ছে। আর ওর কি বলে, নিউজে কত পার্সেন্ট বাড়ছে? নিউজ আগে ছিল হলো 7%, সেটা বেড়ে গিয়ে হয়েছে 11%, তাহলে 4% বাড়ছে। আচ্ছা, এখানে কোনো কম্পেয়ারটা ওইভাবে আসতেছে না, কিন্তু কম্পেয়ারটা যদি নাও আসে, কিন্তু একটা জিনিস তো আপনি কম্পেয়ার করতে পারবেন, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে শুরুতে কোনটা বেশি ছিল, শুরুতে কোনটা কম ছিল। এখানে শুরুতে সব থেকে বেশি ছিল কোনটা? সোশ্যাল নেটওয়ার্কিং। সব থেকে কম ছিল কোনটা? রিডিং। রিডিং এর মানুষ সব থেকে কম সময় দিত। আর শেষের দিকেও কি হয়েছে? রিডিং আর সোশ্যাল নেটওয়ার্কিং মানুষ সময় বেশি খরচ করতো, আর সব থেকে কম খরচ করতো কোনটাতে? রিডিং এ। রিডিং কত পার্সেন্ট? 3%। তাহলে আমরা বলবো না এভাবে যে ওভারঅল পুরা 2 বছর ধরেই, 2016 থেকে 2018 পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় সোশ্যাল নেটওয়ার্ক আর নিউজের জয়, নাকি? সরি, রিডিং সবসময় সেম ছিল, কোনো পরিবর্তন নাই, দুইটাই সবসময় ফার্স্ট ছিল। সরি, ফার্স্ট আবার মানে সোশ্যাল নেটওয়ার্কিং সবসময় ফার্স্ট ছিল, আর রিডিং সবসময় মানুষ কমই পড়তো। ঠিক আছে, এটাই শুরু এবং শেষ একই হবে পড়ানো। আচ্ছা, আর কি করবেন? তাহলে এটা কিন্তু একটু কমে গেল ইনফরমেশন গুলা, এটা তো ছোট প্যারাগ্রাফ, ছোট হবে রিপোর্টটা। কিন্তু ছোট হলেও আমরা যখন বর্ণনা করব তখন আমরা যে ইন্ট্রোডাকশনটাতে লিখবো সেখানে আমাদের 50 ওয়ার্ড চলে যাবে। ব্যাখ্যা যখন লিখবো তখন আমরা যে ইউ আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, এটা দুইটা যেহেতু কম ইনফরমেশন, তাই সেই জন্য আমরা কিন্তু এই দুইটা আলাদা আলাদা লেখার কোনো প্রয়োজন নেই। এক লাইন দিয়ে তো এক প্যারাগ্রাফ লেখা যাবে না, দুটো একসাথেই লিখবেন। যেগুলো সি, যেগুলো কনস্ট্যান্ট, সেগুলো আলাদাভাবে লিখবেন। তাহলে দুইটা প্যারাগ্রাফ হবে টোটাল। তাহলে 4টা প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে। তো 4টা প্যারাগ্রাফ যদি আমরা লিখি তাহলে আমাদের পরীক্ষার সময় কি হবে, যে এক্সামিনার বুঝতে পারবে সহজে। এবং 4টা প্যারাগ্রাফ হলো বার্গারের মতো। আমি আপনাদেরকে আবারও বলছি, এরকম হলো বার্গার। একটা এস এর সাইজ হবে এরকম বার্গারের মতো। উপরে থাকবে ইন্ট্রোডাকশন, আর মাঝখানে যে বডি প্যারাগ্রাফ 1, এখানে হলো বডি প্যারাগ্রাফ 2, আর নিচে হচ্ছে কি কনক্লুশন, মানে ওভারভিউ, ওভারঅল। এটা হচ্ছে বিপি 1, সরি বিপি 2, এটা হচ্ছে বিপি 1 বডি প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনে ওয়ার্ড লিখতে হবে ধরেন 20 থেকে 25টা, মানে হলো 25টা ওয়ার্ড লিখতে হবে। আর এখানে লিখবেন হচ্ছে 50, এখানে 50, 100, আর এখানে হচ্ছে আরো 25টা ওয়ার্ড। তাহলে কয়টা হবে? 25, 25, 50, 50, 50, 100, তাহলে 150 ওয়ার্ড হয় না? একটু বেশি লিখতে হবে, এখানে 50টা জায়গায় এখানে লিখতে হবে 60-70টা ওয়ার্ড লিখবেন। বডি প্যারাগ্রাফে 60-70টা ওয়ার্ড। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে 60-70টা ওয়ার্ড লেখা কি সম্ভব কিনা। জাস্ট আমরা যে একটু আগে যে আলোচনা করলাম না, একটা রাইটিং টাস্ক 1 যে আমরা আলোচনা করলাম, এটা যদি আমরা একটু ডিসকাশনে যাই
তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দেখেন কতগুলো ওয়ার্ড এখানে হয়ে যায়। এই যে আমরা তো মাত্র আলোচনা করলাম যে পাই চার্টটা, এই যে সেই পাই চার্টটাতে আমরা যাচ্ছি। এই যে পাই চার্টটা দেখেন, এটা হচ্ছে একটা মানে কনক্লুশন বা ওভারভিউ। কনক্লুশন তো বলা যাবে না, ওভারভিউ। এই ওভারভিউতে দেখেন কতগুলো ওয়ার্ড আছে, জাস্ট একটু দেখাচ্ছি, ওয়ার্ড কাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 58টা ওয়ার্ড আছে, 58। এই যে ওয়ার্ডস 58, আর টোটাল এই রাইটিং টাস্ক 1 এ আছে 291টা ওয়ার্ড। এটা হচ্ছে বড় হয়ে গেছে, এটার আলোচনাটা একটু বেশি ছিল, কিন্তু যেগুলো একটু কম আলোচনা হয় সেগুলোর মধ্যেও কিন্তু আপনার 150 ওয়ার্ড লেখা যাবে। যেমন এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কতগুলো ওয়ার্ড ইউজ করছি দেখেন। এই যে আমরা টুলসে গেলাম, আমরা ওয়ার্ড কাউন্টস করলাম 28টা ওয়ার্ড। মনে রাখবেন 20 থেকে 30টা ওয়ার্ড আপনার লিখতে হবে ইন্ট্রোডাকশনে, আর ওভারভিউতে লিখবে 20 থেকে 30টা, তো হয়ে গেল। আর মাঝখানে যে প্যারাগ্রাফগুলো থাকবে সেখানে আপনার 60টা করে ওয়ার্ড লিখবেন। এই যে আমরা এখানে একটা প্যারাগ্রাফ যদি লিখি তাহলে এখানে কয়টা ওয়ার্ড হয়, 60টা। হ্যাঁ, এখানে আমাদের 88 ওয়ার্ডস হয়ে গেছে এই প্যারাগ্রাফে। তো ওই ধরনের যদি আসে কম্পারেটিভ কোনো এসে যদি আসে যেগুলো কম্পেয়ার করতে হয়, তাহলে ওগুলা যদি আপনারা লেখেন একটু সুন্দর করে নিয়ম মেনে লিখলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখানে আরো দু একটা আমি দেখাচ্ছি, প্র্যাকটিস করে দেখাচ্ছি। জাস্ট দেখেন এখানে কত ইয়া দেওয়া আছে। আচ্ছা, আমি একটা সালেরটা খুঁজে বের করতেছি যেটার মধ্যে সাল দেওয়া আছে। আচ্ছা, এই যে একটা পাই গেছি, দেখেন এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার সাথে একদম পুরোপুরি মিল আছে। এরকম একটা দুটো ভালোভাবে শিখলে আপনারা সব সময় ভালো করতে পারবেন। এই যে দেখেন, পপুলেশন অফ কান্ট্রিজ অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়নস ইন 1998 and 2007 বাই পার্সেন্টেজ। অর্থাৎ জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন তো আপনারা জানেন সবাই, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে যে ইইউ কান্ট্রিগুলো, অর্থাৎ টোটাল 26টা দেশ সম্ভবত। আচ্ছা, অল আদার 21 কান্ট্রিজ, টোটাল কয়টা, 1 2 3 4 6 27টা কান্ট্রি, 27 কান্ট্রি মিলে হয় ইউরোপীয় ইউনিয়ন। হ্যাঁ, তো ওই যে আপনারা জানেন না সেনজেন ভিসা বলে, যেটা সেনজেন ভিসা পাইলে আপনি সারা পৃথিবীর মানে ওই ইউরোপের যে দেশগুলো আছে এগুলো ঘুরতে পারবেন। ইতালি, তারপরে হচ্ছে যে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, আমাদের অনেকে আছে যারা এই দেশগুলো ঘুরে আসছে। ঠিক আছে, আমাদের পরিচিত অনেকেই আছে যারা ইউরো ট্রিপ দেয়। ইউরো ট্রিপ মানে হলো ইউরোপের সবগুলো দেশে ঘুরে আসতে পারবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, এই হচ্ছে আলোচনা। তাহলে এটা হচ্ছে যে আমরা একটু বড় করলে বুঝতে পারবো ক্লিয়ারলি। এই যে জার্মানি 16%, এটা কিন্তু সরাসরি নামগুলা আপনার সাইড দিয়ে লেখা দেয়নি আর কি। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করছিলাম আজকে সেটা কিন্তু এরকম সাইড দিয়ে কিন্তু লেখা ছিল, যে 17%-এর জায়গায় লেখা ছিল এরকম যে 17% লাল, তো লালটা হলো জার্মানি, এখানে জার্মানি লেখা ছিল, কিন্তু এটা লেখা নাই। কিন্তু এখানে আপনার সংকেত দিয়ে দিচ্ছে যে লাল মানে হচ্ছে কি জার্মানি। আপনি এখানে মনে মনে বসাইয়া আপনি যে ইউ আপনি এখানে লিখবেন যে জার্মানি কি কমছে না বাড়ছে। কমছে মানে কি ডি, ডাউনওয়ার্ড। ফ্রান্স কি কমছে না বাড়ছে, এই 12% থেকে কত পার্সেন্টেজ দেখেন, 12.5 থেকে 12.8 হয়েছে, তাহলে বাড়ছে না। তাহলে ফ্রান্স যদি বাড়ছে তাহলে অল্প একটু বাড়ছে, তাহলে বলা স্লাইট ইনক্রিজ মানে বাড়ছে। তাহলে ইউ আর কি, ইউ হবে স্লাইট ইনক্রিজ। এরপরে দেখেন হলুদটা কি, ইউনাইটেড কিংডম, হলুদটা হচ্ছে ইউনাইটেড কিংডম, বাড়ছে। কিসের বাড়া, এটা তো সেমই রয়ে গেছে। হ্যাঁ, 12.2 আর 12.3, তার মানে অল্প একটু বাড়ছে, এটাও ইনক্রিজ দিলাম, মানে ডি দিলে ইউ দিছি আমি এটা। ইতালি কি বাড়ছে না কমছে, ইতালি 11.8 থেকে 11.9 হয়েছে, বাড়ছে, তাহলে ইতালি হবে ইউ। আর স্পেন কি বাড়ছে নাকি কমছে, স্পেনও বাড়ছে। আর 8 হচ্ছে লালটা কি হচ্ছে 8, এখানে আরেকটা লাল দেওয়া আছে, একটা হলো ডিপ রেড আর একটা হচ্ছে যে লাইট রেড। 8 থেকে এটা কত হয়েছে 7, মানে এটা কমছে, যেটা কমছে পোল্যান্ড কি হয়েছে কমছে, তাহলে পোল্যান্ড কমছে মানে ডি। তারপর 29% যেটা, এটা কি হয়েছে 29.4, কমছে না বাড়ছে, বাড়ছে। যদি বেড়ে থাকে তাহলে লিখবো আমরা ইউ। এটা হচ্ছে অল আদার কান্ট্রিজ। তাহলে এখানে দেখেন ইউ সংখ্যা বেশি, ডি সংখ্যা কয়টা, একটা দুইটা। যাই থাকুক না কেন আপনারা চেষ্টা করবেন কম্পেয়ার করার জন্য। যদি কম্পেয়ার না হয় কোনো সমস্যা নেই, খালি এইটুকু বুঝবেন যে 1998 সালে, এটা হচ্ছে 1998, প্রথমটা হচ্ছে কি 1998 সালে। তাহলে 1998 সালে সব থেকে বেশি কোনটা ছিল, কোন দেশ সব থেকে বেশি ছিল, আমরা বলবো ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোই সব থেকে বেশি ছিল গড়ে, অন্যান্য দেশের যে পরিমাণ সেটা বেশি ছিল।
পপুলেশন সংখ্যা বেশি ছিল। তবে এদের মধ্যে অন্যান্য দেশ বাদ দিয়া যে 6টা দেশ ছিল টোটাল এখানে, এই যে 1 2 3 4 5 6, এই 6টার মধ্যে সবথেকে বেশি ছিল কোনটা? জার্মানি। আর এখানেও দেখেন 6টার মধ্যে সবথেকে বেশি ছিল জার্মানি। সবথেকে কম ছিল কোনটা? সবথেকে কম ছিল হচ্ছে লালটা, পোল্যান্ড। আর এখানেও দেখেন সবথেকে কম হচ্ছে পোল্যান্ড। সেম ইনফরমেশন, যদি সেম ইনফরমেশন থাকে যে দুইটাই সমান ছিল, দুইটা সমান যে ছিল এইটাও কম্পারিজন। তাহলে এইভাবে আমাদের কম্পেয়ার করতে হবে। এবার আমরা দেখি যে রাইটিং টাস্ক 1 এর নাম্বারটা আসলে কিভাবে দেয় এক্সামিনার। এক্সামিনার যে আপনাকে মার্কিংটা দিবে, এই মার্কিংটাতে আসলে মার্কিংটা কিভাবে দেয়। তো রাইটিং টাস্ক 1 মার্কিং ক্রাইটেরিয়া, যদি আমরা এটা লিখি মার্কিং ক্রাইটেরিয়া, তাহলে দেখবেন যে এখানে একটা পিডিএফ চলে আসবে। তো ওই পিডিএফ এর থেকে আমরা হচ্ছে যে শেয়ার করব জিনিসটা বোঝার জন্য, যাতে আপনি পরীক্ষার সময় যাতে নিশ্চিতভাবে ভালো করতে পারেন, যেন আপনি বুঝতে পারেন যে আইএলটিএস এক্সামে আসলে কি চায়। তাহলে দেখি আমরা এটাকে বড় করি ফাইলটাকে। রাইটিং টাস্ক 1 এ যেরকম আমরা আলোচনা করেছিলাম যে সবথেকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করে এক্সামিনার, তো এখানে আমরা সেটা আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে যে রাইটিং ক্লাস 7 যদি হয়, যদি কেউ 7 পেতে যায়, 7 এর জন্য এরকম বলছে কভার দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক, এ প্রেজেন্টস আ ক্লিয়ার ওভারভিউ অফ দ্য মেইন ট্রেন্ডস। একটু বুঝেন ব্যাপারটা, প্রেজেন্টস আ ক্লিয়ার ওভারভিউ অফ দ্য মেইন ট্রেন্ডস। ট্রেন্ড মানে হচ্ছে যে যে মানে বেড়ে যাওয়া বা কমে যাওয়ার যে একটা ট্রেন্ড থাকে, একটা প্রবণতা বোঝায়, প্রবণতা। তাহলে আমরা বলছিলাম না যে এগ্রিকালচার, তারপরে হচ্ছে যে গভর্নমেন্ট এন্ড লেজার এন্ড হেলথ কেয়ার সামথিং এরকম কি হয়েছিল, বেড়ে গিয়েছিল, এগুলো সবসময় বেড়ে গেছিল। যখন আমরা বেড়ে যাওয়ার গুলো বলি ডাউনওয়ার্ড ট্রেন্ড, আর একটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড, এটাকে বলা হয় ট্রেন্ড। এই যে আমরা বলছিলাম না যে ডাউন আর একটা আপ, এটাই হলো ট্রেন্ড। তাহলে আমরা ট্রেন্ড আলোচনা করেছিলাম ওভারভিউতে, করেছিলাম। ডিফারেন্স অর স্টেজেস, আমরা কি ডিফারেন্স আলোচনা করেছিলাম? ডিফারেন্স আলোচনা করেছিলাম যে বাই 10%, বাই 9%, বাই 3%, এটা তো ডিফারেন্স। জেনারেল ট্রেনিং এ বলছে প্রেজেন্টস এ ক্লিয়ার পারপাস, মানে যে এসে লিখতে গেলে, রাইটিং টাস্ক 1 এর চিঠি লিখতে গেলে চিঠি লেখার আগে ক্লিয়ারলি বলতে হয় যে আমি কেন চিঠিটা লিখলাম। যে আই এম রাইটিং দিস লেটার, হ্যাঁ, কি বলে, টু ইনভাইট ইউ ইন মাই হাউস, ইন মাই নিউ হাউস, এরকম পারপাস বলতে হয়। আই এম রাইটিং দিস লেটার টু গিভ এ রেকমেন্ডেশন, এরকম কোনো কিছুতে রেকমেন্ডেশন দিতে গেলে। তাহলে এখানে হচ্ছে ক্লিয়ার পারপাস লিখতে হয়। কিন্তু আমাদের তো জেনারেল ট্রেনিং এ তো এটা আছে, কিন্তু এটা তো একাডেমিকে নাই। তো একাডেমিকেরটা আমরা খেয়াল রাখবো, ওভারভিউ মেইন ট্রেন্ড আমাদের লিখতে হবে, যেটা আমরা আমাদের রাইটিং এ আমরা লিখছিলাম। এটা এটা করলে আপনি ফুল মার্ক পাবেন। কভারস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য টাস্ক। রিকোয়ারমেন্ট মানে কি, আপনাকে বলছে না যে সামারাইজ দ্য মেইন ফিচার, তারপরে হচ্ছে যে মানে কি বলে যে গিভ দ্য সামারাইজ দ্য ইনফরমেশন, এবং আরেকটা হচ্ছে কম্পেয়ার। তো দুইটাই আমরা করছিলাম। এরপর দেখেন কোহিরেন্স এন্ড কোহিশন, এখানে কি বলছে, কোহিরেন্স এন্ড কোহিশনের মধ্যে বলছে যে লজিক্যালি অর্গানাইজ ইনফরমেশন এন্ড আইডিয়াস, দেয়ার ইজ এ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট। আমরা যখন লিখছিলাম তখন কিন্তু পুরাটাই কিন্তু একটা ক্লিয়ার প্রোগ্রেশন ছিল, এবং আমরা কিন্তু লিঙ্কার গুলো ইউজ করেছিলাম, আইডিয়া ব্যবহার করেছিলাম। এই যে ইউজেস এ রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেস অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে আমরা কি করছি, appropriate coherence আমরা ইউজ করছি। however, similarly, on the other hand, তারপরে based on the figure, তারপরে আমরা বলছি on the basis of the, at the beginning, at the ending, at the end of the time length, এরকম আমরা ইউজ করেছিলাম। সেগুলো এই যে কোহেসিভ ডিভাইস। তো এগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ভালো মার্ক আসবে, আমরা এগুলো ইউজ করেছিলাম। এরপরে লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি। তো ভোকাবুলারিতে আমরা কিন্তু এই যে সাফিসিয়েন্ট রেঞ্জ অফ ভোকাবুলারি, ওই যে আমরা একবার বলছি রোজ টু, আবার বলছি ডিক্রিজ বাই, আবার বলছি ইনক্রিজ টু, এরকম ভোকাবুলারি আমরা ইউজ করেছি না। আমরা একবার ইউজ করছি যেমন গো ডাউন, স্লো ডাউন, এরকম আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা ভোকাবুলারি ইউজ করেছিলাম যে বেসড অন দা ডাটা, পরে বলছিলাম ইট ক্যান বি হাইলাইটেড, ওভারভিউ মানে ওখানে লিখছিলাম ওভারঅল, অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, এরকম আমরা যদি ইউজ করি তাহলে ভালো মার্ক আসবে। তো এগুলো আমরা ইউজ করেছি। স্পেলিং মিস্টেকস হতে পারে, হইলেও কোনো সমস্যা নাই। তো তারপরে দেখেন যে গ্রামাটিক্যাল রেঞ্জের কথা এখানে বলছে। গ্রামাটিক্যাল রেঞ্জে বলছে ইউজেস ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচারস, প্রোডিউসেস ফ্রিকুয়েন্ট এরর ফ্রি সেন্টেন্স। ফ্রিকুয়েন্ট মানে বেশিরভাগই আমাদের এরর ফ্রি সেন্টেন্স তৈরি করতে হবে, কিন্তু আমরা যে লিখছি আমাদের কোনো এরর আমাদের ছিল না। আমরা গুড কন্ট্রোল অফ গ্রামার, আমরা গ্রামারটা গুড কন্ট্রোল আমরা করেছিলাম। আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আমাদের লেখার মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে এগুলো সবগুলো আমরা কভার করেছিলাম। তো যার কারণে আমাদের যে রাইটিং, এই রাইটিংটা আমাদের ভালো ব্যান্ড স্কোর পাবে।
আমরা এটা ফলো করব, এবং এটা ফলো করলে আরো 8-10টা যদি আপনি বাসায় যদি চিন্তা করেন লিখেন, তাহলে কিন্তু ধরেন আপনি 8টা রাইটিং টাস্কের এই পাই চার্ট লিখলেন বা পড়লেন, তাহলে কিন্তু আপনার 8 ঘন্টা লাগবে। একদিনে সম্ভব, 2 দিনে সম্ভব লিস্ট। তো সবগুলো যদি আপনি টাইপ গুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে। তো আমরা জাস্ট এটাই দেখলাম যে এটা পুরো একটা আলোচনা আমরা করে ফেলছি, এবং এখানে আমরা এই যে দাগ দিয়ে রাখছি যেগুলো, যে বোল্ড করে রাখছি, মানে হচ্ছে যে বোল্ড করার বিষয়গুলো হচ্ছে আপনার লিঙ্কার, কোহেসিভ ডিভাইস, এই যে এট দ্য বিগিনিং এটা আলাদা করে রাখছি, এটা 7 ব্যান্ডারে আলাদা করার জন্য। আর গ্রামারের কথা যেটা বললাম, এই যে এগ্রিকালচার উইচ কম্প্রাইজ, এই উইচ যুক্ত বাক্য কি, রিলেটিভ প্রোনাউন 7 ব্যান্ড আসবে। তারপরে আমরা বলছিলাম যে ইট ইজ নোটেবল দ্যাট, এই যে ইট ইজ ওয়ার্থ নোটিং দ্যাট, দ্যাট কি 7 ব্যান্ড। শুরুর দিকে দেখেন বাক্যগুলো অনেকগুলোতে, সবগুলোতে কি এরকম 7 ব্যান্ড। ইট ইজ অ্যাপারেন্টলি অবজার্ভ দ্যাট দা কনস্ট্রাকশন সেক্টর অ্যাকাউন্টেড ফর 3%, এটা সবগুলো হবে 7 ব্যান্ডের আপনার বাক্য, ঠিক আছে। তো মাঝে মাঝে যদি 6 ব্যান্ডের বাক্য হয় কোনো সমস্যা নাই, মিক্স করতে হবে। ধরেন আপনি মাংস দিয়ে ভাত খাবেন, মাঝে মধ্যে হবে কি মাংসের সাথে শাকসবজি মিলে মিশিয়ে খাইতে হয়, এই জন্য মাঝে মাঝে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মিশ্র বাক্য তৈরি করা যেতে পারে। যেমন আমরা এরকম বাক্য তৈরি করছিলাম এখানে, এই যে the provided 2 pie chart illustrate how different industry sectors contributed to the economy of Turkey in terms of percentages in the, আচ্ছা এটা একটা বাক্যই। তারপর দেখুন on the basis of the figures it is apparently observed that the construction sector accounted for এত percent in এত and experienced a more than 3-fold increase to এত। এখানে আমরা সিম্পলি এখানে একটা দ্যাট ইউজ করেছিলাম, এটা হলো 7 ব্যান্ড। আবার এরপরে দেখেন এখানে বলছি experienced a more than 3-fold increase, এটা কিন্তু একটা কমন মানে সিম্পল সেন্টেন্স ছিল, কিন্তু এন্ড দিয়ে সেটাকে কি করছি আমরা কম্পাউন্ড করে দিয়েছি। তো কম্পাউন্ড আর কমপ্লেক্সের মিশ্র হয়ে যখন এরকম হয় যে একটা প্লেটের মধ্যে যদি আপনার মাছ, মাংস, সবজি, ভাজি, ভর্তা একসাথে থাকে, তাহলে যেমন হয় ইম্পর্টেন্ট হয়, যেটা ভালো লাগে, এরকম হচ্ছে আমাদের এক বাক্যের মধ্যেই অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। এখানে কমপ্লেক্সও আছে, আবার কম্পাউন্ড আছে, মিশ্র বাক্য, যে 8 ব্যান্ড আসবে। সিমিলারলি ইকোনমিক ইনকাম ফ্রম এত এত, এরকম লিখছি আমরা। সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হবে না, কিছু কিছু কম্পাউন্ড সেন্টেন্স হবে, সেটা কোনো সমস্যা না। জাস্ট আপনাদের টার্গেট রাখতে হবে যে জিনিসগুলো যেন সুন্দরভাবে কম্পেয়ার করা যায়, ঠিকঠাক মতো যেন বর্ণনা হয়, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত দিবেন। আই এম গোইং টু স্টপ দ্য রেকর্ডিং নাও। সবাই ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, চলুন দেখে আসি যে কারা আমাদের চ্যানেলের সাথে আছেন অথবা কে কে সাবস্ক্রাইব করেন নাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা জাস্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট সার্চ লাইক ইউরেকা, ইউরে ইউরেকা ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে দেখেন চলে আসলে লিংকটা, এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এখানে যে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা। তো এই চ্যানেলটাতে আপনারা যদি আইএলস একটু দুর্বল হন অপেক্ষাকৃত, তাহলে আপনি এখানে ক্যাটাগরি করে দেয়া আছে, দেখেন টেন্স সিরিজ, আইএলস গ্রামার, তারপরে লাইফ ইন কানাডা, সাসকাচুয়ান, আইএলস রাইটিং, আইএলস রিডিং, স্পিকিং, লিসেনিং, এখানে প্রত্যেকটা পার্ট করে দেয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে বেসিক লেভেলটা সেটা একটু স্ট্রং হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এই চ্যানেলটার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করেন, ঠিক আছে। আর যারা পেজে যারা আছেন আপনারা, তারা তো অবশ্যই লাইভের বিভিন্ন স্ট্রিম দেখতে পারবেন, যারা নাই তাদের জন্য শেয়ার করছি এই ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস, এই পেজটাতে আপনারা একটু মানে লাইক করে রাখেন, ফলো করে রাখেন এই পেজটা, যাতে করে এই পেজের সব নোটিফিকেশন আপনারা দেখতে পান। আমার প্ল্যান আছে সামনে যে রেগুলারলি আমরা লাইভে যাব, লাইভের সেশনগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো সেশনে। শুভকামনা রইলো। আর ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। স্টে স্যানিটাইজড এন্ড বি সেফ অলওয়েজ।